মনের সুখে দাঁড়িয়ে এক বাড়ির চিপায় প্রস্রাব করছি। কে যেন থুথু দিল আমাকে উপর থেকে, একটুর জন্য শরীরে পড়ে নাই। উপরে তাকিয়ে দেখি 3 তলায় এক মেয়ে খিলখিলিয়ে হাসছে। আমি বললাম, আমি, ওই মেয়ে থুথু দিলেন কেন? মেয়ে, এটা প্রস্রাব করার জায়গা। আমি, তো কোনটা? আপনার বাড়িতে আসব প্রস্রাব করার জন্য। মেয়ে, আয় তরে জুতো পিঠা করব। আমি, এখন যদি থুথুটা শরীরে পড়ত? মেয়ে, শরীরে পড়লে তো আমি কি করব? আমি, আপনি কি করবেন মানে বেয়াদব মেয়ে। মেয়ে, কি তুই আমাকে বেয়াদব বললি? তর সাহস তো কম না। এই বলে আবার আমাকে থুথু দিল উপর থেকে। আমি সরে যাওয়ার কারণে শরীরে পড়ে নাই। আমি, ফাজলামির একটা লিমিট থাকা দরকার। ফালতু মেয়ে। মেয়ে, তুই আমাকে ফালতু বললি? সাহস থাকলে তুই দাঁড়া, আমি নিচে আসছি। আমি, কি করবেন আপনি? যত সব ফালতু মেয়ে। মেয়ে, তুই আবার আমাকে ফালতু বললি? তর যদি সাহস থাকে তুই 2 মিনিট দাঁড়া। আমি, কি করবেন আপনি? কি করবেন? মেয়ে, তুই জানিস আমি কে? আমি, কে আবার আপনি? একটা ফালতু মেয়ে। মেয়ে, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তর খবর আছে। তুই শুধু একটু দাঁড়া, আমি নিচে আসছি। আমি, আসেন, আপনি কি করবেন? দেখলাম মেয়েটা জানালা থেকে সরে গেছে। তার মানে সত্যি সত্যি নিচে আসছে। এলাকায় নতুন আসছি, কারো সাথে পরিচয় নেই। কি করব, আমি তো মেয়েটাকে রাগিয়ে দিয়েছি। কি করব? চলে যাই। শুধু ঝামেলা করে লাভ নাই। আমি এই চিপা থেকে অন্য আরেক চিপায় ঢুকে গেলাম, দেখতে লাগলাম মেয়েটা এসে কি করে। একটু পর সে একা এসে নাই, সাথে আরো 6-7 জন, প্রত্যেকের হাতে লাঠি। আমার দেখে তো মাথা ঘুরে যাওয়ার অবস্থা। আল্লাহ আমাকে রক্ষা করছে, সেখানে থাকলে এতক্ষণে হসপিটাল ছিলাম। এখানে থেকে আর লাভ নাই, দিলাম এক দৌড়ে বাসায়। গেটে বাবার সাথে দেখা। আমার দৌড় দেখে বলল, বাবা, কিরে এভাবে দৌড়াইতাছত কেন? আমি, আরে বাবা, কুকুর। তুমি তো জানি আমি কুকুর ভয় পাই। বাবা, তুই আবার কুকুর কবে থেকে ভয় পাস? আমি, আরে বাবা, পাগলা কুকুরকে কে ভয় না পায়? বাবা, হইছে বুঝছি, ঘরে যা। আমি, যাইতাছি। আমি ঘরে আসলাম। আসলে বলল, মা, কিরে তুই এভাবে হাঁপাচ্ছিস কেন? আমি, আরে পাগলা কুকুর। মা, কি কামড় দিছে? কোথায় দেখি? আমি, আরে না, খাবার দেও, ক্ষিধা লাগছে। মা, দিচ্ছি। আমি আমার ঘরে চলে আসলাম। আমি মুরাদ। এবার 24-এ পড়েছি। অনার্স 3rd ইয়ারে এইবার। আমাদের বাড়ি নরসিংদী। ঢাকায় ছোটবেলা থেকেই ভাড়া থাকি। এই এলাকায় নতুন উঠেছি। মা ডাক দিল, গেলাম খেতে। খাওয়া দাওয়া করে রুমে এসে দিলাম এক ঘুমে বিকালে মা বলল, মা, যা তো মুরাদ বাজার থেকে দুধ নিয়ে আসো। আমি পারবো না, আপুকে পাঠাও। মা, কি তুই ছেলে হয়ে তর আপুকে বলছত বাজারে যাইতে? তাড়াতাড়ি যা, নয়তো তর বাবাকে বলে দিব। আমি, ওকে যাচ্ছি। শেঠ কি করে? শুধু বাসায় শুয়ে শুয়ে ঘুমায়। মা, তুই কি ভুলে গেছত তর বোন যে চাকরি করে? আমি, কিসের চাকরি করে? মা, যা, চুপচাপ বাজারে যা। আমি বাজারে চলে আসলাম। দুধ কিনলাম। আসতে আসতে রাত হয়ে গেল। পরদিন সকালে বড় বোন তাসফিয়া এসে ডাক দিল, বলল, তাসফিয়া, ভাই একটু দোকানে যাবি? আমি, কেন? তাসফিয়া, আমার না দোকানের রুটি খেতে খুব মন চাচ্ছে। আমি কি করব? তাসফিয়া, একটু এনে দে না। আমি, 150 টাকা লাগবে। তাসফিয়া, তুই যাবি আর আসবি?
এখানে তর 150 টাকা লাগবে কি করে? আমি, তর 2টা রুটি 30 টাকা, আসা যাওয়ার ভাড়া 40 টাকা। আমি 2টা রুটি খাবো, সেখানে 30 টাকা, মোট 100 টাকা, আর আমার চার্জ 50 টাকা, মোট 150 টাকা। তাসফিয়া, আমি এত টাকা দিতে পারবো না, 100 টাকা নে। আমি, কোনো কম নাই। তুই যা তো, আমি একটু ঘুমাই। তাসফিয়া, এই নে 150 টাকা। দেখবি এর বিচার আল্লাহ করব, বলল কাদো কাদো গলায়। আমি, দিলে তো ছোট ভাইকেই দিচ্ছস। তাসফিয়া, হয়েছে, এবার যা। আমি রেডি হয়ে চলে গেলাম রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে বসে রুটি খেয়ে আপুর জন্য নিলাম। ভাবলাম হেঁটেই চলে যাই, শরীরের ব্যায়াম হলো, টাকাটা বাঁচল। তাই হাঁটা ধরলাম। হেঁটে অনেকখানি সামনে চলে আসলাম। কে জানি পিছন থেকে ডাক দিল, মনে হচ্ছে মেয়ের গলা। মেয়ে, ওই পিচ্ছি দাঁড়া। আমি দাঁড়িয়ে বললাম, আমি, কে পিচ্ছি? সাবধানে কথা বলবেন। আপনি পিচ্ছি? আমি তাকিয়ে দেখি গতকাল সকালের ওই মেয়েটা। মনে মনে এই বার কি হবে? আবার এখন বললাম পিচ্ছি। মেয়ে, কি আবার তুই আমাকে পিচ্ছি বলল? আমি, আপনার সাথে আগে আমার দেখা হয়েছিল নাকি? মেয়ে, আমার সামনে ভাব ধরবি, দাঁত সবগুলো ফালায় দিব। তুই তো গতকাল সকালে আমাকে ফালতু বলেছিলি। আমি, কে বলেছে আপনি ফালতু? আপনি কত কিউট। আসলেই মেয়েটা অনেক সুন্দরী। মেয়ে, এসব বলে লাভ নেই। কোথা থেকে জানি এক ছেলে এসে বলল। ছেলে, বড় আপু কি হয়েছে? তার সাথে রাগারাগি করছেন কেন? কোনো বেয়াদবি করেছে? মেয়ে, বেয়াদবি করেছে মানে গতকাল আমাকে ফালতু বলেছে। ছেলে, কি তুই ফালতু বললি আমাদের এলাকার বড় আপুকে? জানিস সেকে, সে আমাদের সবার বড় আপু। এলাকার সবাই তাকে বড় আপু ডাকে। আর তুই কিনা ফালতু বললি? আমি, ভাই, আমি এই এলাকায় নতুন আসছি, তেমন কাউকে চিনি না, ভুল হয়ে গেছে আপু। ছেলে, আপু কি বড় আপু বল। বড় আপু, কোনো মাফ নাই, এখানে দাঁড়িয়ে 10টা কান বদনি লবি, তারপর যাবি। আমি, বড় আপু আমাকে মারেন কিন্তু কান বদনি নিতে পারবো না। বড় আপু, তুই অনেক চালাক, তাই গতকাল তুই চলে এসেছিলি, না হলে তুই এতক্ষণে হাসপাতাল থাকতি। তকে শুধু জাস্ট বললাম কান বদনি নিতে, তর কত ভাগ্য। আমি কান বদনি নিতে পারবো না। ছেলে, বর টাপুর মুখের উপর কথা। মেয়ে, দেখ, তকে কান বদনি নিতেই হবে, আগে হোক পরে, এর থেকে ভালো তাড়াতাড়ি নিয়ে ঝামেলা থেকে মুক্ত হো। আমি, আমাকে মেরে ফেলল, আমি কান বদনি নিব না। আর আমার তো প্রথমবার ভুল হয়েছে, প্রথমবার তো সবাই মাফ করা যায়। দ্বিতীয়বার ভুল হইলে শাস্তি দিয়েন, আমি যাই। বড় আপু, তর কি আমাকে একটুও ভয় করছে না? আমি, ভয় কেন করবে, আপনি কি বাঘ ভাল্লুক? বড় আপু, তুই জানিস আমি একটা ফোন দিলে শত শত ছেলে চলে আসবে। আমি কি করব? আমি যাই। এই বলে আমি হাঁটা ধরলাম। ছেলেটা এসে আমার কানে ধরে আবার বড় আপুর সামনে নিয়ে গেল। বড় আপু, আমার সাথে তুই আবার বেয়াদবি করছত, সেজন্য তুই 20টা কান বদনি নিবি। আমি, মগের মুল্লুক, বললাম না আমি মরে গেলেও কান বদনি নিব না। বড় আপু, তর নিতেই হবে। আমি, নিব না। বড় আপু, তর হাতে উইটা কি? আমি, আপুর জন্য রুটি কিনেছি। বড় আপু, সুমন, তর কাজ শুরু কর। গল্পটা ভালো লাগলে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে পাশে থাকুন, আর মেসেঞ্জারে নক করবেন, যাতে অ্যাকসেপ্ট করতে সুবিধা হয়। একটু পর আরও 4-5 জন ছেলে আসলো। আসলে 2 জন 2 দিক থেকে কানে ধরে নিচে টানতে থাকে। টানের কারণে বসে পড়ি, তারা আবার উপরে টানতে থাকে, আমি আবার দাঁড়িয়ে গেলাম। এভাবে আমাকে 20 বার উঠো বসো করাই। কষ্টে আর ব্যথায় আমার চোখে পানি চলে আসে।
কান বদনি শেষ হলে আমি কিছু বললাম না, সোজা হাঁটা ধরলাম। এমন বর্বর মানুষ আমাদের সমাজেও আছে। বড় আপু, তোমাকে আমি দেখে নিবট। আমার শরীরে শীতের কাপড় ছিল, তাই কান ডেকে বাসায় প্রবেশ করলাম। আপুকে নিয়ে তার রুটি দিলাম। মনে মনে বললাম, তর দোয়া কবুল হয়েছে, আমি আমার শাস্তি পেয়ে গেছি। রুমে এসে শুয়ে রইলাম। সারাটা দিন ঘরেই কাটিয়ে দিলাম। বিকালে বাসার ছাদে গেলাম। গিয়ে দেখি 3 জন মেয়ে বসে আড্ডা দিচ্ছে, সবগুলো মনে হয় 20 এর নিচে। আর নিচে 2-3 জন ছেলে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে ছেলেগুলো চলে যায় আর মেয়েগুলো আমার দিকে বাঁকা চোখে তাকায়। তারাও চলে যায়। আমি ছাদের এক কোনায় দাঁড়িয়ে আছি। একটু পর আরো 2টি মেয়ে আসলো। আমি দেখেও চিনতে পারলাম তাদের মধ্যে একজন বড় আপু, দেখেও মেজাজ বিগড়ে যায়। বড় আপু আমাকে দেখে বলল, বড় আপু, তুই এখানে? তর কি লজ্জা শরম কিছুই নাই? আমি কিছু বললাম না, কারণ এখন আমার মুখ থেকে সোজা কথা বের হবে না। ওলোটা পাল্টা বললে আবার ঝামেলা। তার সাথে যে মেয়েটা আসছে সে বলল, মেয়ে, তর সাথে কিছু হয়েছে? আর ওরা আমাদের বাসায় নতুন উঠেছে, অনেক ভালো ফ্যামিলি, সবার সাথে ভদ্রভাবে কথা বলে। আর ওর বড় বোনের সাথে তো আমার ফ্রেন্ডশিপ হয়ে গেছে। বড় আপু, ভালো না ছাইট, পুরা একটা ফালতু। সকালে আচ্ছা মতো ধোলায় দিছি। মেয়ে, কি তুই তাকে মারছত? ছেলেটা অনেক ভালো। আমি হেঁটে তাদের কাছে গেলাম। গিয়ে মেয়েটাকে বললাম, আপু, আমাকে সাপোর্ট করার জন্য থ্যাঙ্কস। আসলেই আপনার বান্ধবী অনেক ভালো। এমন মেয়ে আমি আর দেখিনি। বড় আপু, আপনি সবসময় সুস্থ থাকেন, ভালো থাকেন। আপনার মতো মেয়েই দেশে প্রয়োজন। বড় আপু, হইছে, আর বলতে হবে না, তুই যা। আপনার সাথে একটু কথা ছিল। মেয়েটাকে দেখিয়ে বললাম, মেয়ে, কি কথা? আপু, আপনার নামটা কি? মেয়ে, জ্যোৎস্না আক্তার। অনেক সুন্দর নাম। আপনি যেমন আপনার নামটাও সেরকম। আসলেও আপনি আপু অনেক সুন্দরী। আসলে একটুও সুন্দরী না, বড় আপুর থেকে অর্ধেকও না। বড় আপুর যাতে ভিতরে ভিতরে জলে হয় সেজন্য বলতাছি। জ্যোৎস্না, থ্যাঙ্কস। এই প্রথম আমার নামের কেউ প্রশংসা করল। আপু, আমি চাই আজকের এই মুহূর্তটি স্মরণীয় হয়ে থাক, সেজন্য আপনার আমার ছোট্ট একটা সেলফি। আমি আর চোখে তাকিয়ে দেখি বড় আপুর মুখ লাল হয়ে রয়েছে। আমি মোবাইল বের করে জ্যোৎস্নার সাথে সেলফি নিলাম, নিয়ে চলে আসলাম এখানে। এটা বড় আপুর জন্য এটা খুবই লজ্জাকর বিষয়, কারণ বড় আপুর সামনে তার থেকে অসুন্দরী মেয়েকে প্রশংসা করলাম। সেলফি তোলার সময় বড় আপুকে বাদ দিলাম। কি লজ্জাকর একটা বিষয়ে। বড় আপু কিছু হলেও বুঝবে। দেখলাম আমার আপু আসলো। আমার কাছে এসে বলল, আপু, তুই বিকালবেলা ছাদে কি করস? যা নিচে যা। ছাদে কি আসতে পারবো না? আপু, দেখতাছত না এখানে মেয়েরা বিকালে ছাদে আসে? যা নিচে যা। যাচ্ছি। আমি চলে আসলাম। আমার আর বড় বোনের বয়স 2 বছরের ডিফারেন্ট। ভাবলাম এলাকায় আসলাম, একটা নাই বন্ধু জোগাড় করতে হবে। আগামীকাল ভার্সিটি আছে। প্রতিদিনের মতো রাতটা কেটে গেল, কিভাবে যে রাত কাটে সিঙ্গেলরা ভালো করেও জানে। আজকে ভার্সিটি গেলাম, ভার্সিটি শেষ হতে বিকাল হয়ে গেল। হেঁটে হেঁটে আসছি, এলাকায় ঢুকে গেলাম। সন্ধ্যা ছুঁই ছুঁই একটা মেয়ের উপর আমার চোখ আটকে গেল। দেখি বড় আপুর সাথে 2টা মেয়ে একটা ছেলে, তারা বসে বসে সিগারেট খাচ্ছে। আমি ভাবলাম এই মেয়েটা কেন যে আমার সামনে পড়ে। ভাবলাম আসলেই মেয়েটার অনেক পাওয়ার এলাকায়। জীবনের প্রথম দেখলাম কোনো মেয়ে এলাকার লিডার। না, এই মেয়ের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে হবে, কিভাবে সে এই অবস্থায় আসলো। মেয়েটিকে দেখে আফসোস হচ্ছে। মেয়েটার শেষ পরিণতি অনেক খারাপ হতে যাচ্ছে। যাই হোক, আমি মেয়েটাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছি।
আমাকে চিনে ফেলল, ডাক দিল, বড় আপু, ওই ছেলে, এদিকে আয়। আমি কাছে গেলাম। আমি, জি বলেন। বড় আপু, তোর নাম কি? আমি, মুরাদ। বড় আপু, সিগারেট খাস? আমি চিন্তায় পড়ে গেলাম। আমি স্মোক করি মাঝে মাঝে। বড় আপুর হাতে বেনসন সিগারেট, যেটা আমার প্রিয় সিগারেট, লোভ সামলাতে পারছি না। না, এখানে কোনোভাবেই খাওয়া যাবে না, যদি আব্বার কানে যায় আমি স্মোক করছি, আবার এলাকার গুন্ডি মেয়ের সাথে, তাহলে আর রক্ষা নাই। তার চেয়ে ভালো না করে দেই। আমি, না করি না। বড় আপু, নে আজকে কর। আমি, না। ছেলে, আরে বেটা নে। আপু তার নিজের মুখের সিগারেট দিতে চাচ্ছে নে। এমন সৌভাগ্য কয়জনের হয়? আমি, না, আমি যাই। আমি চলে আসলাম। সিগারেটের গন্ধে আমার মাথা ঘুরাচ্ছে, তাড়াতাড়ি এক দোকানে গিয়ে বেনসন সিগারেট ধরিয়ে খাইলাম, মাথাটা ঠান্ডা হলো। আমি বাসায় গেলাম। বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে দিলাম এক ঘুম। পরদিন ভার্সিটিতে গেলাম। আসার সময় এক ছেলেকে ধরলাম। ছেলেটাকে আগে বড় আপুর সাথে দেখেছি। আমি বললাম, আমি, কেমন আছো ভাই? ছেলে, ভালো। কিছু বলবেন? আমি, না তেমন কিছু না। তোমার নাম কি? ছেলে, আমি সাজিদ। আমি, আমাকে তুই চিনি। সাজিদ, হুম চিনি তো, কিছু বলবেন? না বললে আমি যাই। আমি, স্মোক করো? সাজিদ, হুম। আমি, চলো। আমি আর সাজিদ এক দোকানে গেলাম। গিয়ে দুজন সিগারেট নিলাম। তারপর আমি জিজ্ঞেস করলাম, আমি, তুমি কি এই এলাকার স্থানীয়? সাজিদ, হুম। আমি, বড় আপু তোমার কি হয়? সাজিদ, কিছু না, এলাকার বড় বোন সম্মান করি। আমি, তার ফ্যামিলি সম্পর্কে একটু বলবা? সাজিদ কিছু বলছে না। মনে হয় ভাবছে, একটু পর বলল, সাজিদ, তার বাবা এই জেলার প্রশাসক। তার মা তেমন কিছু করে না। বাবার অনেক পাওয়ার। ছোটবেলা থেকেই আমাদের সবার প্রিয় ছিল বড় আপু। তাই বড় হয়েও আমরা সবাই সম্মান করি। আমি, ভালো। বড় আপুর বিয়ে হয়েছে? সাজিদ, না, 2বার বিয়ে ঠিক হয়েছে। পরে কোনো এক ভুল বোঝাবুঝির কারণে বিয়ের দিন বিয়ে ভেঙে যায়। এই আর কি। আমি, উনি এত দুঃখ কষ্টের মাঝে নিজেকে ঠিক রাখে কি করে? সাজিদ, তা তো বলতে পারি না। আমি, কোথায় না যাচ্ছিলা? সাজিদ, ওই সামনে। আমি, যাও। দেখা হয়ে ভালো লাগলো। সাজিদ চলে গেল। আমি মনে মনে অনেক খুশি, কারণ বড় আপুর সম্পর্কে মোটামুটি সব জানা হয়ে গেল। মেয়েটার ব্যাকগ্রাউন্ড তো ভালো। বড় আপু দিন দিন খারাপের দিকে চলে যাচ্ছে। তাকে এই পথ থেকে ফিরিয়ে আনতে হবে। তার আগে বড় আপুর মন জয় করতে হবে। আমি বাসায় আসলাম, এসে বিকালে ছাদে গেলাম। ছাদের এক কোনায় বসে মোবাইলে গেম খেলছি। একটু পর দেখলাম জ্যোৎস্না আসলো। আমাকে দেখেই আমার কাছে এসে হুমড়ি খেয়ে পড়ল, বলল, জ্যোৎস্না, মুরাদ তোমাকে তো আমি দেখেই না। আমি, কই, আমি তো বাসায় আছি। বড় আপু আসে নাই? জ্যোৎস্না, না, আমি তো আছি। মনে মনে, ধুর, তর সাথে কে কথা বলে। আমি, ওকে আম্মু ফোন করছে। আমাকে এখন যেতে হবে। জ্যোৎস্না, আরেকটু থাকো। আমি, হুম। আম্মুর সাথে দেখা করে আসি। আমি চলে আসলাম। মনে মনে, বোরিং একটা মেয়ে। গতকাল তো কথা বলছিলাম বড় আপুকে রাগানোর জন্য। ভাবলাম একটা প্রেম করাই দরকার। সারাটা জীবন সিঙ্গেলি থেকে গেলাম। কিন্তু সিনিয়র মেয়ের সাথে করলে অন্তত জ্যোৎস্নার সাথে না। আমার একটুও ভালো লাগে না, কেমন যেন। আমি বাসায় এসে রাতরা পড়ালেখা করে কাটিয়ে দিলাম। পরদিন সকালে গেলাম ছাদে, হাঁটাহাঁটি করতাম। গিয়ে দেখি একটা মেয়ে ছাদের কোনায় বসে আছে। আমি ভাবলাম সকাল সকাল ছাদে কি করে।
নিচে তাকিয়ে দেখি একটা ছেলে। আমি বুঝতে পারলাম ভালোবাসার টানে শীতকে হার মানিয়ে চলে এসেছে। আমি আশায় যে তাদের সমস্যা হয়েছে সেটা আমি ভালো করেই বুঝতে পারছি। আমাকে দেখে মেয়েটাও চলে যায় ছেলেটার। দুজনের মন খারাপ। আমি কিছুক্ষণ সাদে থেকে আমিও চলে আসলাম। আজকে ভার্সিটিতে গেলাম না। দুপুরের দিকে গেলাম সাদে কাপড় নিয়ে। একই অবস্থা একটা ছেলে মেয়ে। আমাকে দেখে চলে যায়। বিকালে গেলাম, গিয়ে দেখি তিনজন। আমি তাদের সমস্যা করলাম। ভাবলাম আর সাদেই যাব না। যাই হোক, দিনটা কেটে গেল। পরের দিন মানে আজকে ভার্সিটি যাচ্ছি। রাস্তায় এক কোনায় বেঞ্চে দেখি বসে বসে সিগারেট টানছে। শরীরে শীতের কাপড় নেই। আমি ওভারটেক করে চলে যাচ্ছি, আমাকে ডাক দিল। আমি কাছে গেলাম, গিয়ে সালাম দিলাম। বড়, ওয়ালাইকুমুস সালাম। আমি, কিছু বলবেন? বড় আপু, তুই আমার সম্পর্কে সাজিদকে কি উল্টাপাল্টা জিজ্ঞেস করছত? আমি, উল্টাপাল্টা না আপু। আমি শুধু জিজ্ঞেস করছিলাম আপনি কি করে এত সম্মানিত হলেন। বললাম ভয় ভয়। বর আপু, এসব জেনে তর কি লাভ? আমি এলাকায় থাকি, বড় আপুদের সম্পর্কে কিছু জানতে হয় না। বড় আপু, আর কিছু জিজ্ঞাসা করছো নাই? আমি, হুম। বড় আপু, আর কি জিজ্ঞেস করছত? মুখে দুষ্টুমির হাসি। আমি, আপনি বিয়ে করেছেন কিনা? বড় আপু, এসব জেনে কি লাভ? বিয়ে করবি আমাকে? আমি, না। বড় আপু, তা তো করবিই না, কারণ আমি বুইরা তথা তো খুজোস কচি মেয়ে, বলল অভিমানী সুরে। আমি, হুম। বড় আপু, নেধর সিগারেট খা। আমি, না। বড় আপু, ভাব ধরস? সাজিদের সাথে খাস নাই? আমি, হুম। বড় আপু, এখন খা আমারটা। আমি, এখন পারবো না। বড় আপু, কেন? আমি, কারণ আপনি এত বড় একজন মানুষ সামনে দাঁড়িয়ে সিগারেট খাব। আমি পারবো না। বড় আপু, এই কথাটা আমার ভালো লাগলো। আমি, হুম, আমি যাই। বড় আপু, কই যাবি? আমি, ভার্সিটিতে। বড় আপু, কিসে পড়স? আমি, থার্ড ইয়ারে। বড় আপু, তুই কি আমার সাথে রাগ করে আছত? আমি, হুম। বড় আপু, কেন? আমি, কারণ আপনি ওইদিন আমি মাফ চাওয়ার পরেও মারছিলেন। বড় আপু, ওকে, সেজন্য এখন আমাকে তর কাছে মাফ চাইতে হবে নাকি? আমি, হুম। বড় আপু, ওকে, যা সরি, বলল হাসি মুখে। আমি, জান, মাফ করে দিলাম। আমিও হাসি মুখে। বড় আপু, তর মুখে হাসি দেখে বুঝতে পারলাম আমি বড় আপু হয়ে সার্থক। আমি, হুম। বড় আপু, জ্যোৎস্নার সাথে কেমন চলছে? আমি এখন চিন্তায় পড়ে গেলাম। কি বলবো? আমি, ও তো আমার বড় আপু। বড় আপুর সাথে কি আবার? বড় আপু, যা। তোর না ভার্সিটি আছে? আমি, হুম। আমি যাই। এই বলে চলে আসলাম। ভার্সিটি শেষ করে বাড়ি ফিরছি। তিনজন ছেলে এসে আমাকে ঘিরে ধরল, আমার শার্টের কালার ধরে বলল। প্রথম ছেলে, তর জন্য শান্তিমতো প্রেম করতে পারি না, আজ তর খবর আছে। আমি, দেখো আমি তোমাদের বড়, আমার সাথে তোমরা বেয়াদবি করতে পারো না। দ্বিতীয় ছেলে, ভাই আমরা যে সময় যাই, তখন তুই কেন হাজির হস? আমি, ভাই আমি তোমাদের সমস্যা বুঝতে পারছি। আমি আর সাদে যাব না। এখন কালার ছাড়ো। তৃতীয় ছেলে, ছাড়বি না। আজকে তার এমন অবস্থা করব, যেগুলো দেখে আমাদের জিএফ ভাবতে আমরা তাদের সত্যি অনেক ভালোবাসি। প্রথম ছেলে, আমার কি মনে হয় জানিস? সে একটু পর পর সাদে যায়, মনে হয় আমাদের গার্লফ্রেন্ডের মধ্যে থেকে কাউকে পটাতে চায়। দ্বিতীয় ছেলে, চোখ তুলে নিব কাউর দিকে তাকালে। আমি,
দেখো আমি এলাকায় নতুন আসছি, নতুন কিছু বুঝি না। ভুল টুল হয়ে থাকলে ক্ষমা করে দাও। এখন কলার ছাড়ো। তৃতীয় ছেলে, যা ক্ষমা করে দিলাম। রাজীব কলার ছাড়। রাজীব নামক ছেলেটা মানে প্রথম ছেলেটা কলার ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার সাথে একটা ঠাল্লা কয়েকটা কিল আর লাথি মেরে দৌড়ে পালিয়ে যায়। আমার মনটা খারাপ হয়ে যায়। এলাকায় নতুন আসছি বলে আর কত বিপদের সম্মুখীন হতে হবে কে জানে। শরীরটা ব্যথা করছে। আস্তে আস্তে হাঁটছি। হেঁটে বাড়ির অনেকখানি কাছে চলে আসলাম। রাস্তার পাশে এক বেঞ্চে দেখি বসে আছে বড় আপু। বড় আপুর সকালবেলার আচরণ আমার অনেক ভালো লেগেছে। বড় আপুর কাছে বিচার দিব, এই ভাবার সাথে সাথে বড় আপুর ডাক আসলো। ধুর, আজ পর্যন্ত বড় আপুর নামটাই জানা হলো না। আমি কাছে গেলাম। বড় আপু বলল, বড় আপু, কিরে তুই ভার্সিটিতে গেলি হাসি খুশি, আর এখন এভাবে মনমরা কেন? আমি কি আর বলবো আপু, এলাকায় আসছি নতুন বলে আর কত ঝামেলার সম্মুখীন হতে হবে কে জানে। বড় আপু, কেন কি হইছে আমাকে বল। আমি, থাক আপনাকে বলে লাভ নেই। আপনি তো অনেক বড়, আপনি আমার পিছে টাইম নষ্ট করবেন না। আমি যাই। এইট বলে আমি হাঁটা শুরু করলাম। বড় আপু, মুরাদ দাঁড়া। দাঁড়া বলছি। মায়ের না খাওয়ার আগে দাঁড়া। আমি আবার ফিরে এসে বললাম, আমি হুম। বড় আপু, কি হইছে আমাকে সুন্দর করে খুলে বল। আমি বড় আপুকে সব খুলে বললাম। শেষমেশ বললাম একটা ছেলের নাম রাজীব। রাজীব ছেলের নাম শুনে বড় আপু চিনতে পারে কে। আর এদিকে বড় আপুর মুখ রাগে লাল হয়ে যায়। সুন্দরী সাদা মুখটা লাল দেখাচ্ছে, আর অপরূপ লাগছে। বলল, বড় আপু, রাজীবরা তরে মারছে, কত বড় সাহস। আজকে তাদের খবর আছে। এই বলে মোবাইল বের করে কাকে জানি কল দিল। কয়েক মিনিটের মধ্যে ৩০ জনের মতো ছেলে মেয়ে হাজির হয়ে গেল। একজনকে বলল রাজীবকে কল দিতে। একটু পর রাজীব আসলো তো তার সাথে বাকি দুজন। আমাকে দেখেই হয়তো তারা কাহিনী বুঝতে পারে। বড় আপু তাদের কি দোষ সবার কাছে বলল। তাদের জিজ্ঞেস করে, প্রথমে অস্বীকার করে। আপু রাগী গলায় কথাট বললে সব স্বীকার করে নেয়। আর তাদেরকে কয়েকটা চড় দেয়। আর আমার সাথে মিলিয়ে দেয়। আর বলে জুড়ে জুড়ে, বড় আপু, এ হলো মুরাদ। এই এলাকায় নতুন এসেছে। কেউ তার সাথে খারাপ ব্যবহার করবি না। সে আজ থেকে আমাদেরই একজন। আস্তে আস্তে সবাই চলে যায়। আমিও বাসায় চলে আসি। এসে দেখি মানুষ ভরা। সবাই অপরিচিত। দেখি বাবা সোফায় বসে কথা বলছে। আমি মাকে খুঁজে বের করে জিজ্ঞেস করলাম, আমি, কি হয়েছে, এত মানুষ কেন? মা, ওহহ, তরে তো বলা হয়নি। তকে সেই কখন থেকে ফোন দিচ্ছি। তরো আপুকে দেখতে আসছে। যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে তাদের সাথে কথা বল। আমি, আগে বলবা না। আমি রুমে এসে ফ্রেশ হয়ে তাদের সাথে মিট করলাম। আপুকে দেখে তাদের পছন্দ হয়। তারা বিয়ের তারিখ ঠিক করে চলে যায়। পরের দিন আর কলেজে গেলাম না। আজকে সারাদিন মোবাইল টিপে আর ঘুমিয়ে কেটে বিকালের দিকে ছাদে গেলাম। ছাদে গিয়ে দেখি জ্যোৎস্না আর বড় আপু কথা বলছে। আমি এক কোণায় দাঁড়িয়ে মোবাইল টিপছি। বড় আপু আমাকে ডাক দিল। আমি কাছে গেলাম, বলল, বড় আপু, ছাদে কি করস? আমি, কিছু না। বড় আপু, কিছু না মানে? দেখি তো আশেপাশে কেউ আছেনি। পাইছি। এই মেয়ের জন্য তুই ছাদে আসস? আমি, না। পাশের বাড়ির ছাদে এক মেয়ে কাপড় নিচ্ছে, তাকে দেখেই আমার উপর দোষ চাপিয়ে দিল। মেয়েটাকে লক্ষ্য করে বলল, বড় আপু, এই মেয়ে তোমার নাম কি? মেয়ে, সাদিয়া। বড় আপু, ছাদে কি করো? মেয়ে, কাপড় নেই।
বড় আপু, আর কিছু না তো? মেয়ে, আর কি আবার কাপড় নিচ্ছি? বড় আপু, বিকালবেলা সাদে আসবা না? মেয়ে, কেন? বড় আপু, যেটা বলছি সেটাই। আসবা না বলছি, আসবা না। মেয়ে, ওকে আপু। আমি বড় আপুর কাহিনী দেখে মনে হাসতে হাসতে শেষ। শুধু শুধু মেয়েটার উপর দোষ চাপাইল। বড় আপু, কিরে, তকে দেখে মনে হচ্ছে তুই হাসছস। আমি, কই আপু? জ্যোৎস্না, কার জন্য আসবে? আসলে তো আমার জন্যই আসবে। বড় আপু, কিরে, সত্যি? আমি, আসলে আমার আন্ডার প্যান্টটা পাচ্ছি না, তাই নিতে আসলাম। জ্যোৎস্না, এটা কি হলো? আমি, কিছু না। আমার কথা শুনে বড় আপু মন খুলে হাসতে লাগল। আমি তার হাসি মাখা মুখের দিকে তাকিয়ে রইলাম। আমি ভাবতে লাগলাম এমন সুন্দরী একটা মেয়ে কিভাবে এতদিন পার করল। বড় আপুর বয়স হবে ২৭। ভাবতেই অবাক লাগছে, কি করে সে এতটা বছর পার করল। ধুর, বড় আপুর নামটাই জানা হলো না। আমি এলাকায় এতদিন আসলাম অথচ বড় আপুর নামটাই জানা হলো না। জ্যোৎস্না, নীলা আক্তার, তার নাম নীলা। আমি, জ্যোৎস্নার সামনে বড় আপুর নামের প্রশংসা করলাম না। বড় আপু, এই তুই বললি কেন? আমি, বললে তো কি হয়েছে? শুনেন, এখন থেকে আমি আপনাকে কোনো বড় আপু ডাকতে পারবো না। আজ থেকে আমি নীলা আপু বলে ডাকব। বড় আপু, ওকে ডাকিস। এখন ভাগ। আমি চলে আসলাম। পরদিন সকালবেলা আপু আবার পাঠালো রুটি আনতে। আমি রেস্টুরেন্টে গিয়ে রুটি খেতে লাগলাম। এমন সময় বড় আপু মানে নীলা সিগারেট টানতে টানতে রেস্টুরেন্টে ঢুকল। আমাকে দেখে আমার পাশে বসল। এসে বলল, নীলা, কিরে, তুই এখানে প্রতিদিন রুটি খাস? আমি, না। নীলা, শুন, একটা খুশির সংবাদ আছে। আমি, কি? নীলা, আমি এবার নির্বাচনে দাঁড়াচ্ছি। আমি, নীলা, আমাকে ভোট দিবি তো? আমি, কি করে দিব, আমরা তো স্থানীয় না। নীলা, ও। আমি, নীলা আপু, আমি আপনাকে কিছু কথা বলি, শুনবেন? নীলা, তাড়াতাড়ি করো, আমাকে এক জায়গায় যেতে হবে। আমি, তাড়াতাড়ি বলতে পারবো না। নীলা, থাক তাহলে, বলা লাগবে না। আমি, নীলা, সিগারেট খাবি? আমি, নীলা, নে ধর। আমি, এখানে না, ভিতরে চলো। রেস্টুরেন্টের মধ্যে লেখা নো স্মোকিং। তারপরেও বড় আপু সিগারেট খাচ্ছে। কারো কিছু বলার সাহস নাই। আমরা ভিতরে গিয়ে বসলাম। ওয়েটার নীলার জন্য রুটি আনল। এবার আমার হাতে ও সিগারেট দিয়ে বলল, নীলা, এবার খা। আমি টানতে থাকি। নীলা আপু বলল, নীলা, কি যেন বলবি? আমি, আপনাকে আমার সব কথা শুনতে হবে। নীলা, যা শুনব। এখন বল। আমি, আপনি তো জানেন মানুষ অমর নয়। নীলা, আমি, তাহলে আপনার এত সুন্দরী রূপ, এত সুন্দরী হাতগাল, ঠোঁট, চুল একদিন কি থাকবে? থাকবে না। এখন আপনি ডাক দিলে 1,200,000 ছেলে চলে আসে, একদিন আর আসবে না। এখন তারা আসে আপনার রূপের জন্য। তারা চায় আপনাকে একটু পটিয়ে ভোগ করার জন্য। যখন আপনার বয়স বেড়ে যাবে, এত সুন্দরী রূপ থাকবে না, তখন দেখবেন আপনাকে রাস্তা পার করে দিবে যে এমন একটা মানুষ পাবেন না। শুধু একজন থাকবে। নীলা, কে থাকবে? আমি, সে হলো আপনার স্বামী। রাস্তায় রাস্তায় ঘুরে কি লাভ? কি দরকার আছে নির্বাচনে দাঁড়াবার? এর চেয়ে ভালো না স্বামীর ঘরে গিয়ে 23 বাচ্চার মা হয়ে নিজের সংসারটাকে সাজিয়ে নিজের মতো করে রাখবেন।
যখন আপনি বুড়ি হবেন তখন আপনি আপনার নিজের মতো করে সিংহাসনের মতো সংসারটা পরিচালনা করবেন, যেখানে আপনার সেবা করবে আপনার নাতি নাতনি, ছেলে মেয়েরা। তখন দেখবেন রাস্তা পার হওয়ার করার জন্য একজন না অনেক জনকে পাবেন। আমি একসাথে এতগুলো কথা বললাম। আমি বলার শেষ হলে নীলা কিছু বলছে না, ভাবছে। অনেকক্ষণ পার হয়ে গেল, কিছু বলছে না। একটু পর বলল, নীলা, কিন্তু আমার তো বিয়াই হচ্ছে না। আমি, হবে। আপনি একটু শালীন পোশাক পরেন, প্যান্ট শার্ট না পরে। তারপর যখন আপনি রাস্তা দিয়ে হাঁটবেন আগে আপনার দিকে তাকিয়েছিল আপনাকে ভোগ করার নেশায়, আর এখন তাকাবে আপনাকে বউ করে ঘরে তোলার নেশায়। নীলা, বাহ, তুই তো ভালো একটা যুক্তি দিয়েছত। আমাকে বুঝানোর জন্য তোকে অনেক ধন্যবাদ। ভাগ এবার। এই তার কাছ থেকে বিল রাখবি না। আমি, আরে যাবই তো, এভাবে বলার কি আছে? নীলা, আরেকটু থাক না। আমি, নীলা, তোর সাথে না আমার কথা বলতে ভালো লাগে। আমি, আমারও। নীলা, এখন কোথায় যাবি? আমি, বাসায় আপুর জন্য রুটি নিয়ে যাব। নীলা, ভালো। আমি, আমি যাই, আমার আবার কলেজে যেতে হবে। নীলা, যা। আমি চলে আসলাম। নীলা বুঝতে পারছে মুরাদের প্রত্যেকটা কথা ঠিক। এখন কি করবে? আমাকে এখন কে বিয়ে করবে? আমি কি করে সবাইকে ছেড়ে ঘরে বসে থাকব? আর কে বা আমাকে বিয়ের প্রস্তাব দিবে? ২৭টা বছর ধরে আমি অভুক্ত। কে কামনার আগুন নিভাবে? মুরাদ ছেলেটা ভালোই। এক কাজ করা যায়, কোনো মতে মুরাদের মাকে পটিয়ে তার কাছে বিয়েপসতে পারলেই হল। নীলা মার্কেট থেকে কিছু ড্রেস কিনল। বাসায় গেল। বাসায় গেলে মা বলল, মা, তোকে খুশি খুশি লাগছে কেন? নীলা, আজ থেকে তোমাদের কথা মতো চলব। মা, সত্যি? নীলা, মা, তার আগে তোর প্যান্ট শার্ট পাল্টা, এটা আমিও দেখতে পারি না, তোর বাবাও নাট। নীলা, এই দেখো ড্রেস কিনে এনেছি পরব বলে। ড্রেস বের করে বলল, মা, দেখি তো কি সুন্দর ড্রেস। নীলা, আমি এগুলো অনেক দিন ধরে পরি না, তুমি একটু দেখিয়ে দিয়া যাও। মা, আসছি, তুই যা। নীলা চলে আসলো। নীলার মা আসলে নীলাকে সুন্দর করে জামা পরিয়ে দেয়। নীলা ও স্মোকিং কমিয়ে দেয়, আস্তে আস্তে বন্ধ করে দেয়। এভাবে 2 সপ্তাহ ঘরের ভিতর কাটিয়ে দেয়। কত মানুষ যে নীলাকে কল দিল। একদিন তার এক বান্ধবী রাত্রে বেলা কল দিয়ে বলল, তাড়াতাড়ি তার বাড়িতে যাইতে। নীলা তার কাছে বলে বের হয়ে গেল। বান্ধবীর বাড়িতে গিয়ে দেখে তার জন্য কেক রেডি। নীলা মনে করে দেখল আজকে তার জন্মদিন। হারামি বান্ধবীগুলো নীলার জন্য এত কষ্ট করল। নীলাকে দেখে সবাই অবাক, সবাই বুঝতে পারছে নীলা অনেক চেঞ্জ হয়ে গেছে। বান্ধবীর সাথে নীলা জমিয়ে আড্ডা দিয়ে অনেক রাত হয়ে যায়, সবাই আস্তে আস্তে বাড়ি চলে যায়। নীলা ও বাসা থেকে বের হয়ে হেঁটে চলেছে, রিকশা পাচ্ছে না। নীলার অনেক ভয় করছে, কারণ সে 2 সপ্তাহ এদিক দিয়ে আসে না। আগে এসব রাস্তা তার কাছে মাঠ মনে হয়েছে, আর এখন কেমন জানি লাগছে, কেমন যেন ভুতুড়ে। নীলার কলিজায় পানি নাই, শরীর যেন কাঁপছে। পিছন থেকে কে জানি ডাকছে। এই যে শুনছেন। পিছনে তাকিয়ে দেখে মুরাদ। নীলা অবাক হয়ে জিজ্ঞেস করল, নীলা, তুই এখানে এত রাতে এখানে? মুরাদ, স্মোক করতে বাইরে বের হয়েছিলাম। নীলা, তুই আমাকে ওইদিন এত জ্ঞান দিয়ে এখন কিনা তুই নিজেই স্মোক করস। মুরাদ, তোমাদের মেয়েদের স্মোক করা ঠিক না।
নীলা, কেন? আমি, তোমাদের পেটে বাচ্চা আসবে এর আগেই যদি এসব খেয়ে সমস্যা করে রাখো, তাহলে বুঝতেই পারছো বাচ্চার কি হবে। নীলা, তুই আমাকে বাচ্চার স্বপ্ন দেখাচ্ছিস? আচ্ছা বলতো আমাকে কে বিয়ে করবে? মুরাদ, কে জানি। বাদ দেন, আপনাকে কিন্তু দারুণ দেখাচ্ছে। নীলা, আর শুন, সিগারেট খাস না। ধন্যবাদ। মুরাদ, এই ছোট্ট একটা ছেলেকে আপনি ধন্যবাদ দিচ্ছেন? নীলা, আমাকে একটু হেল্প করবি? মুরাদ, আপনার যে কোনো হেল্প করতে রাজি। বলেন কি হেল্প? নীলা, আমাকে একটু এগিয়ে দে, আমার ভয় করছে। মুরাদ, অবশ্যই, চলেন। নীলা আর মুরাদ পাশাপাশি হাঁটছে। একটু হাঁটার পর নীলাকে মুরাদ বলল, মুরাদ আপু, একটা কথা বলি, রাগ করবেন না তো? নীলা, বল। মুরাদ, মারবেন না তো? নীলা, না, বল। মুরাদ, আমার না বড় আপুদের অনেক ভালো লাগে। নীলা মনে মনে এটাই চায়, কোনো মতে মুরাদের কাছে বিয়ে বসতে পারলেই হলো। নীলা, ভালো, তাহলে জ্যোৎস্নাকে বিয়ে করে ফেল। মুরাদ, ধুর। নীলা, তাকে ভালো লাগে না। মুরাদ, না। আচ্ছা, একটা প্রশ্ন আমার মনের ভিতর খুব জ্বালাচ্ছিল। নীলা, কি? মুরাদ, আপনি এতদিন কোথায় ছিলেন? কোনো জায়গায় গিয়েছিলেন? নীলা, বাড়িতেই ছিলাম। মুরাদ, আপনাকে তো দেখি নাই। নীলা, বের হয়েছি না। চুপ কর, চুপচাপ হাঁট। আর ভালো লাগছে না। মুরাদ চুপ হয়ে যায়। নীলা মিটি মিটি হাসছে। নীলা বুঝতে পারল মুরাদ তাকে অনেক সম্মান করে। কিছুক্ষণ হাঁটার পর মুরাদ আবার বলল, মুরাদ, আমার না বড় আপুদের হাত ভালো লাগে। নীলা, তো আমি কি করব? মুরাদ, আপনার হাতরা। নীলা কোনো চিন্তা ভাবনা না করেই ঠাস ঠাস করে চর বসিয়ে দিল দুইটা। নীলা বলল, নীলা, তর সাহস কি করে হয় আমার হাত ধরতি? মুরাদ গালে ধরে নীলার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। মুরাদ দাঁড়িয়ে যায় কিছু না বলে। চুপচাপ গিয়ে রাস্তার ফুটপাতে গিয়ে বসল। গালে ধরে মাথা নিচু করে বসে রইল। নীলা আবার বলল, নীলা, কিরে, যাবি নাকি? নাকি আমি একাই চলে যাব? মুরাদ কিছু বলছে না, মাথা নিচু করে বসে আছে। নীলা বলল, নীলা, তুই থাক, আমি যাই। এই বলে নীলা হাঁটা ধরল। নীলা বুঝতে পারল না কাজটা সে কি করেছে। চোখের পলকেই সব ঘটে গেল। নীলা হাঁটছে আর তার হাতের দিকে তাকিয়ে আছে। আর ভাবছে, এটা কি করলাম আমি? যাকে কিনা আমি বিয়ে করার স্বপ্ন দেখি, তাকে চর মারলাম। আসলে নীলা এমন কথার সাথে পরিচিত না। আর আগে নীলাকে প্রেম করার যেই প্রস্তাব দিয়েছে সেই চর খেয়েছে। তাই ভুলে এমন কথা শুনে আপনি আপনি হাত চলে যায় মুরাদের গালে। নীলা ভুল বুঝতে পারে। পিছনে তাকিয়ে দেখে মুরাদ এখনো বসে আছে। নিশ্চয় কাঁদছে। নীলা আবার হাঁটা ধরল মুরাদের দিকে। আমি নীলাকে এই অবস্থায় পেয়ে অবাক হয়ে যাই। আমি হাড়ে হাড়ে টের পেয়েছি আমার কথাগুলো কাজে লেগেছে। সেই জন্য নীলাকে 2 সপ্তাহ দেখা যায় নাই। আমি ভাবি নাই নীলার সাথে এখানে দেখা হবে। নীলার এমন পরিবর্তন আমার অনেক ভালো লাগছে। আগে কেমন দেখা যেত, আর এখন সত্যি এক নারী দেখা যাচ্ছে, যে কেউ তাকে কাছে পেতে চাইবে। যখন আমাকে নীলা আপু চড়টা দেই, তখন আমি ভাবছিলাম ফাজলামো করছে, পরে ঠিকই দিবে হাত ধরার জন্য। কিন্তু না, নীলার ভিতরের আসল রূপ প্রকাশ হয়ে যাচ্ছে। নীলা আপুর কথাগুলো তীরের মতো বিদ্ধ করে আমার বুকে।
দেখি নীলা চলে যাচ্ছে। আমি মনে মনে, নীলা আপু যাস না, আমাকে সান্ত্বনা দিয়ে যা, না হলে আমাকে আর পাবি না। বুকের কষ্টে আমার চোখ থেকে 2 ফোঁটা পানি পড়ল। আর সে হেঁটে চলে যাচ্ছে। মন চাচ্ছে এখনো তাকে ধরে জোর করে তার মনের ইচ্ছামতো লিপ কিস করতে, কিন্তু সেটা বোধহয় আর সম্ভব না। এখন যদি সে আর না আসে তাহলে আমাকে আর জীবনেও পাবে না। আবার আর চোখে তাকিয়ে দেখি নীলা আপু আসছে। এসে আমার পাশে বসল। বলল, নীলা, কিরে তর কি হয়েছে? চড়টা বেশি লেগেছে। আমি, নীলা, হাত ধরবি? আমি কিছু বলছি না। নীলা আপু হাত বাড়িয়ে দিয়ে বলল, নীলা, নে ধর। আমার সামনে নীলা আপু ও 2 হাত। সেদিকে আমার কোনো ইন্টারেস্ট নাই। আমার ইচ্ছা হলো নীলা আপুর 2 ঠোঁট। লাল লিপস্টিকে ঠোঁট দুটো থেকে যৌবন বেরিয়ে আসতে চাইছে। মন চাচ্ছে সেই যৌবনগুলো আমি লুফে নেই। আমি ধরছি না দেখে নীলা আপু আবার বলল, নীলা, ধরবি নাকি? হাত ব্যথা করছে শীতে। মনে হচ্ছে বরফ হয়ে গেছে। আমি কোনো চিন্তা না করেই নীলার মাথা ধরে আমার ঠোঁট এগিয়ে দিলাম। নীলা মুখ সরিয়ে নিতে চাচ্ছে, কিন্তু আমি মাথা ধরাতে নিতে পারছে না। অবশেষে নীলার ঠোঁটের সাথে আমার ঠোঁট লেগেই গেল। লাল টকটক ঠোঁটটা, এত নরম আপুর ঠোঁটটা। এভাবে 45 সেকেন্ডের মতো নীলার ঠোঁটে আমার ঠোঁট কামড়ে ধরে রাখলাম, তারপর ছেড়ে দেই। এবার আবার এক চর। বলল, নীলা, তর কাছে আসাটাই আমার ভুল হয়েছে। এটা কি করলি তুই? আমি, এটা হলো আপনার শাস্তি। নীলা, কিসের শাস্তি? আমি, আমাকে চর দেয়ার। নীলা, এখন তোকে এমন শাস্তি দিব যা তুই কল্পনা করতে পারবি না। এই বলে মোবাইল ফোন বের করল। আমি, কাকে কল দিচ্ছেন? নীলা, আসলেই দেখবি। আমি, কাউকে কল দিয়েন না। আপনার কি ভালো লাগে নাই? নীলা, কেমন জানি অন্যরকম একটা ফিলিংস। আমি বুঝতে পারলাম আর একটু থাকলে এতক্ষণে নীলা আপুকে ঠান্ডা করা কঠিন হয়ে যেত। আমি বললাম, আমি, চলেন আপনাকে বাসায় দিয়ে আসি। নীলা, চল। শুন, আজ থেকে আমাকে তুমি করে বলবি। আমি, ওকে আপু। কিছুক্ষণ হাঁটার পর হঠাৎ কুকুরের চিৎকারে আপু আপু ভয় পেয়ে একেবারে আমার পাশাপাশি হাঁটছে। আরেক চিৎকার দেয়াতে আপু ভয় পেয়ে আমার হাত ধরে আমার শরীরের সাথে ঘেঁষে ঘেঁষে হাঁটছে। আমার হাত ধরাতে আমি উত্তেজিত হয়ে চলেছি। কি করব? আরেকটু ঘেঁষলেই লজ্জায় পড়ে যাব। আস্তে আস্তে হেঁটে আপুর বাড়ির সামনে আসলাম। আমি বললাম, আমি যাই। নীলা, ভিতরে আয়। আমি, ইম্পসিবল। নীলা, হেসে বলল, আমি, তাহলে আমি যাই। নীলা, আজকের রাতটা আমার স্মরণীয় হয়ে থাকবে। আমি, এই রাতে কি এমন হলো? স্মরণীয় হয়ে থাকবে। নীলা, আজকে তুই আমাকে অন্য একটা জগৎ থেকে ঘুরিয়ে নিয়ে এসেছ। আমি, চাইলে আবারও দিতে পারি। নীলা, সোজা নিজের রাস্তা দেখ। আমি চলে আসলাম। ঘরে ঢুকলে মা অনেক বকা দিল। অ্যাসাইনমেন্টের কথা বলে আমি বাসা থেকে বের হয়েছিলাম। আধ ঘন্টা পর বের হলাম। এসে বিছানায় শুয়ার সাথে ঘুমাই যাই। সকালবেলা ঘুম থেকে উঠে গেলাম ভার্সিটিতে। আসার সময় নীলার বাসার সামনে দিয়ে আসছি। মুরাদ বলে উপর থেকে ডাক দিল। উপরে তাকিয়ে দেখি নীলা। আমি দেখে বললাম, আমি, কি হয়েছে, কিছু বলবেন? নীলা, তুই দাঁড়া, আমি আসছি। আমি, ওকে। একটু পর নীলা আসলো, সেজে গুজে বলল,
নীলা, চল। আমি, কোথায়? নীলা, ঘুরতে। আমি, মাফ চাই। গতকাল রাতে দেরি করে যাওয়ার জন্য আম্মু যেই বকা দিচ্ছে 1 সপ্তাহ না খেলেও চলবে। আজকে দেরি করে গেলে বাড়ি থেকে বের করে দিবে। নীলা, বের করে দিলে আমার এখানে চলে আসিস। আমি, ধুর। আমি দূরে কোথাও যেতে পারবো না। নীলা, ওকে, তোর সময় আছে কতটুকু? আমি ঘড়ির দিকে তাকিয়ে বললাম। আমি, 1 ঘন্টা। নীলা, 1 ঘন্টা অনেক সময়। চল। এই রিকশা। আমি, একটা রিকশা দিয়ে কি হবে, 2টা রিকশা নেন। নীলা, না। আমি আর তুই একসাথে এক রিকশায় বসব। আমি, না। না, সম্ভব না। আব্বা দেখলে আমাকে সেখানেই মেরে ফেলবে। নীলা, কি আজব মানুষ। তুই কি এখনো ছোট আছস নাকি? তোরও আব্বা সামনে পড়লে ভালোই হবে। গতকাল রাতে আমার সাথে কি করেছিস সেটা আমি ভালো করেই বলতে পারবো। আমি, না। তোমার সাথে বসতে পারবো না। পরে কোনো ভুল হয়ে গেলে শুধু মাইর খেতে হবে। নীলা, মারব না। এখন উঠ। আমি, তুমি আগে ওঠো। নীলা উঠলে আমি উঠলাম। এক রিকশায় দুজন, বুঝতেই পারছেন। নীলার শরীরের সাথে আমার শরীর একেবারে ঘেঁষে আছে। যাক, আমার ভালোই লাগছে। নীলা আমার হাতে হাত রাখল। বলল, নীলা, গতকাল রাতের কথা মনে আছে তো? আমি, ঘুম আছে। নীলা, আমাকে তরো কেমন লাগে? আমি, কেমন যেন। তোমাকে অনেক ভয় করে। নীলা, ভয় করার কি আছে? আমি কি জানি। নীলা এক রেস্টুরেন্টে নিয়ে খাওয়ালো। পরে আমাকে রিকশা করে দিল। যেন আমি কোনো বাচ্চা ছেলে। বাসায় এসে অনেক রাত পর্যন্ত পড়ালেখা করি, কারণ সামনে পরীক্ষা। তারপর ঘুমিয়ে যাই। কতক্ষণ ঘুমালাম জানি না। কে জানি কান ধরে টানছে। আমি চোখ খুলে যা দেখলাম তা বিশ্বাস করার মতো না। দেখি বড় আপু, মানে নীলা, আমার কান ধরে টানছে। আমি আপুকে দেখেই আবার কম্বলের নিচে চলে গেলাম। আমি বললাম, আমি, তুমি এখানে সকাল সকাল? মা দেখে ফেলবে। নীলা হাসতে লাগলো, বলল, নীলা, আরে পাগল, আমি তোর মার অনুমতি নিয়েই এখানে এসেছি। আমি, ওহহ। নীলা, এখন ওঠ। ওঠে ওয়াশরুমে যা। আমি, তুমি এখান থেকে চলে গেলে আমি যাব। নীলা, ওকে, যাচ্ছি। এই বলে চলে গেল। আমি উঠে এক দৌড়ে বাথরুমে চলে গেলাম। বাথরুম থেকে বের হয়ে দেখি আমার রুম সুন্দর করে গুছানো। আমি বুঝতে পারলাম এটা একমাত্র নীলার কাজ, কারণ আগামী 5 বছর ধরে আমি নিজেই আমার রুম গুছাই। আমি গেলাম নাস্তা খেতে। মা বলল, মা, তুই আজকে ভার্সিটিতে মাস নাই কেন? আমি, আরে আজকে সব সহজ ক্লাস। মা, তাহলে হাজিরা কে দিবে? আমি, আরে এক বন্ধু দিয়ে দিবে। এই ফাঁকে তাসফিয়া এসে বলল, তাসফিয়া, মা অনেক ফাঁকিবাজি করে। আমি দেখছি হেও একদিনও ক্লাস করে না। আমি, দেখ তাসফিয়া, মিথ্যা কথা বলবি না। মা, আপু মিথ্যা বলছে। মা, খালি ফাঁকিবাজি। আজকে তোর বাবাকে বলবো। আমি, মা, তাহলে আপু দেখছে আমি ক্লাস করি না, তাহলে আপুও চাকরিও করে না। মা, কিরে তাসফিয়া? তাসফিয়া, না মা, না মা, ওই আমি তার ভার্সিটির সামনে দিয়ে যাচ্ছি, তখন দেখছি আড্ডা দিচ্ছে। মা, আগামীকাল থেকে ভার্সিটি যাবি? এখন খা। আমাদের এমন ঝগড়া দেখে নীলা মিটিমিটি হাসছে। মা আবার বলল, মা, নীলা, মা, তুমি খেয়েছ? নীলা, হ্যাঁ আন্টি, আমি খেয়েছি। আমি অবাক হচ্ছি নীলা এত তাড়াতাড়ি মাকে কিভাবে ম্যানেজ করল।
আমি খাওয়া দাওয়া করে রুমে শুয়ে শুয়ে মোবাইল টিপছি। নীলা আপু আসলো চা নিয়ে বলল, নীলা, প্রথমবার চা বানাইলাম, দেখতো কেমন হয়েছে? আমি তার হাত থেকে নিয়ে খেলাম। বললাম, ভালো হয়েছে। নীলা, থ্যাঙ্কস। আমি, ওয়েলকাম। আমি আবার মোবাইল টিপায় মনোযোগ দিলাম। বলল, নীলা, চাটা খেয়ে দে। আমি, ওহহ। আমি কিছুক্ষণের ভিতর চা খেয়ে দিয়ে দিলাম কাপ। চলে গেল। আবার 1 ঘন্টা পরে আমি উকি দিলাম তারা কি করে। দেখি নীলা মার মাথা আঁচড়িয়ে দিচ্ছে। মনে মনে এটা কি হলো, এত তাড়াতাড়ি মার কাছে চলে গেল নীলা। আমি কিছু বুঝতে পারলাম না। আমি রুমে এসে আবার শুয়ে রইলাম। কিছুক্ষণ পর নীলা আবার এসে বলল, নীলা, শুন, আমি চলে যাও। আমি, কেন আজকে থেকে যাও? নীলা, কিছুদিনের ভিতর একেবারেই চলে আসব। বলল আস্তে আস্তে। আমি, এত সোজা না। মাকে এনে রাজি করিয়েছ। বাবাকে রাজি করাইবা কি করে? নীলা, আমার বাবা আছে না। এই জেলার ম্যাজিস্ট্রেট। বাবা মা বলবে তাই হবে। আমি, ওকে পরে দেখা যাবে। শুন, আগামী শুক্রবার আপুর বিয়ে থাকবা কিন্তু। নীলা, ওকে থাকব। এখন যাই। বাসা থেকে কল আসছে। এই বলে নীলা বাসা থেকে বের হয়ে গেল। প্রতিদিন সকালে এসে নীলা আমার ঘুম ভাঙ্গায়। শান্তিমতো ঘুমাতে পারি না। এভাবে 1 সপ্তাহ চলে যায়। প্রতিদিন নীলা আমাদের বাসায় আসে। আগামীকাল আপুর বিয়ে। গ্রাম থেকে মানুষ আসলো। তো আমার এক চাচাতো বোন, সে আমার থেকে বয়সে ছোট 1 বছরের। গ্রামের বাড়ি গেলে তার সাথে সময় কাটাতাম বেশি। আমাদের সম্পর্ক অনেক গভীরে চলে যায়। এখন তার বিয়ে ঠিক হয়ে আছে। সে এই বিয়েতে আসছে, ভাবতাছি কি যেন হয়ে যায়। একটু ভুলের কারণে নীলাকে হারাবো। গায়ে হলুদের দিন তারা সবাই আসে। নীলা আপুর সাথে সারাদিন থাকে। যার সাথে আমার সম্পর্ক হয়েছিল তার নাম তানহা। সে আসলেই আমার সাথে দেখা করে বলল, তানহা, মুরাদ তোমার কি হয়ে গেল? তুমি আমার কোনো খোঁজ খবর নাও না। আমি, আসলে সামনে পরীক্ষা, তো তাই এত অবসর থাকি না। তো কেমন আছো? তানহা, ভালো, তুমি? আমি, এই তো আছি। তানহা, আচ্ছা, তুমি কেমন যেন হয়ে গেছো? আগে আমার সাথে সব শেয়ার করো তা। আমি, এখন তো করি। তানহা, কইট? আমি, বললাম আমি ভালো আছি। তানহা, ধুর, তুমি আগের মতোই আছো। তোমাদের সাদরা আমাকে দেখাবা। আমি, সিউর। এই চাঁদনি আপু দেখে যান। চাঁদনি আপু আমার আপুর বান্ধবী। তানহা, কাকে ডাকছো? আমি, চাঁদনি আপু আপুর ফ্রেন্ড। সে তোমাকে স্বাদ ঘুরিয়ে দেখাবে। তানহা, না, আমি কারো সাথে যাব না। শুধু তোমার সাথে যাবট। কাদো কাদো ভাব, মনে হচ্ছে এখনই কেঁদে দিবে। আমি বললাম, ওকে ওকে, আমিই নিয়ে যাব। এই দিকে চাঁদনি আপু এসে বলল, চাঁদনি, তুই ডাক দিলি কেন? আমি, আপু কিছু না, জিজ্ঞেস করতাম আর কি। ওইদিকে কতটুকু হয়েছে? চাঁদনি, তর সাহস তো কম না। তুই আমাকে ডাক দিস, তর বড় না আমি। নিজে গিয়ে দেখে আসতে পারস না? যত সব ফালতু। আরেকবার ডাক দিবি, দাঁত ভেঙে ফেলব। এই মেয়ে, তুমি কাঁদছ কেন? জান না এটা বিয়ে বাড়ি। কাঁদলে বাথরুমের ভিতর গিয়ে কাঁদো। এই বলে চাঁদনি আপু চলে গেল। আমি আগেই জানতাম চাঁদনি আপু রাগী টাইপের মেয়ে। তানহা অবাক এমন কথা শুনে। আমি হাসি দিয়ে বললাম,
আমি, আরে ঢাকার মেয়েরা বেয়াদবি হয়। তুমি রাগ করো না। চলো স্বাদে। আমি তানহাকে স্বাদ দেখালাম। পুরো এলাকা দেখালাম। সন্ধ্যা হলে আমরা চলে আসি। রুমে ঢুকব। কে জানি কানে ধরে আমাকে টানতে টানতে সবার আড়ালে মানে স্বাদে নিয়ে গেল। আমি বুঝতে পারলাম নীলা। আমি, আরে অনেক ব্যথা পাচ্ছি, ছাড়ো। নীলা, আজকে তোকে ছাড়ব না। তর কান আমি ছেড়ে ফেলব। আমি, তাহলে আমিও তোমার ঠোঁট ছিঁড়ে ফেলব। নীলা, কি বললি? আমি, কিছু না। নীলা, বল বল, না হলে তর কান আমি আজকে ছিঁড়ে ফেলব। আমি, বলছি কান ছাড়ো। নীলা আমার কান ছেড়ে দে ওঠ। নীলা, এবার বল কি বললি? আমি, বলছি তোমাকে অনেক সুন্দরী দেখাচ্ছে। নীলা, বাদ দে। এখন বল মেয়েটা কে? তার সাথে তর এত মিল কি করে? কোনো সাহসে তুই তাকে স্বাদে নিয়ে গেলি? বাড়িতে আর কেউ ছিল না? আমি নীলাকে সব বুঝিয়ে বললাম। নীলা বলল, নীলা, শুন, এরপর থেকে যদি তোকে ওই মেয়ের সাথে তোকে দেখি। আমি, তাহলে? নীলা, তর এই কান কেটে আমি কুচি কুচি করে ভাজি করে খাব। আমি, অরে বাবা। নীলা, হুম। আমি, তাহলে আমাকে বিয়ে বাড়ি থেকে চলে যেতে হবে। নীলা, কেন? আমি, কারণ এখানে থাকলে তার সাথে দেখা হবেই। নীলা, তুই কোনো কথা বলবি না। আমি, ওকে। নীলা, তুই কি ভাবছস? একটু আগের কথা আমি শুনি নাই। আমি, কি শুনছ? নীলা, তুই বলছত তুই আমার ঠোঁট কামড়ে ছিঁড়ে ফেলবি। আমি, না, তুমি ভুল শুনছ। নীলা আবার আমার কান ধরে বলল, নীলা, বল আর মিথ্যা বলবি? বল বল। আমি, না। না, জীবনেও না। কান ছাড়ো, অনেক ব্যথা করছে। নীলা আমার কান ছাড়ে। নীলা আস্তে আমার কাছে আসতে থাকে। নীলার লাল লিপস্টিক দেওয়া ঠোঁটটা দেখে আমি লোভ সামলাতে পারিনি। পিছনে হাত দিয়ে চুলের মুঠি ধরে মুখের কাছে এনে আমার ঠোঁটটা লাগিয়ে দিলাম। নীলার চোখ বন্ধ। আমি কোথায় যেন হারিয়ে গেলাম। কত মিনিট হলো জানি না, নীলা দুই হাত দিয়ে আমার মাথা জড়িয়ে ধরল। নীলা যেহেতু গায়ে হলুদের শাড়ি পরেছে, তাই তার কোমর খোলা। আমি এক হাত দিয়ে আস্তে নীলার কোমরে হাত রাখলাম। নীলা যেন কেঁপে উঠল। নীলা আমাকে ছাড়ছেই না। নীলার শ্বাস ভারী হয়ে আসছে। কে যেন মোবাইল কল দিচ্ছে। সেদিকে কোনো খেয়াল নেই আমারও, না নীলারও না। দুইটা কল দিয়ে ফেলেছে। নীলা আমাকে যেভাবে ধরছে ছাড়ার কোনো নাম নেই। যেন এভাবে সারা রাত কাটিয়ে দিবে। এদিকে আমার অবস্থাও খারাপ। এখন কেউ যদি দেখে ফেলে? অবশ্য এখন কেউ এদিকে আসবে না। আমি আস্তে আস্তে নরমাল হলাম। আমি বললাম, আমি, নীলা, এবার ছাড়ো, কে জানি কল দিচ্ছে। নীলা, না, আজকে তোকে সারা রাত এভাবে ধরে রাখব। আমি এই ফাঁকে পকেট থেকে মোবাইল বের করে দেখি মা। আমি রিসিভ করে বললাম, আমি, মা, আমি আসছি। মা, কোথায় তুই? আমি, নীলা আপুর সাথে সাদে। মা, 1 মিনিটের ভিতর নিচে আসো। আমি, ওকে, আসছি। নীলা তখনও আমাকে জড়িয়ে ধরে রাখছে। নীলা বয়সে বড় হলে কি হবে? উচ্চতায় আমার থেকে ছোট। আমি বললাম, আমি, এবার ছাড়ো। নীলা, কেন জানি তোকে ছাড়তে মন চাচ্ছে না। আমি জানি। নীলা, তর ঠোঁটের ভিতর কি? মন চাই শুধু লাগিয়ে রাখি আমার ঠোঁট। আমি, ওকে, এখন এসব কথা বাদ দেও। মা 1 মিনিটের টাইম দিয়েছে। তাড়াতাড়ি যেতে হবে। নীলা, জানিস তুই যখন আমার কোমরে হাত দিলি, তখন শরীরের প্রতিটি শিরায় শিরায় একটা উত্তেজনা ভয় যায়। সেই জন্য আমার সারা শরীর মোচড় দিয়ে ওঠে।
সেটা আমি বুঝতে পারছি। এখন চলো। নীলা, এই ধর টিস্যু, ঠোঁট মুছে নে। দুজনে হাত ধরে নিচে আসি। এসে দুজন ভাগ হয়ে যাই। আমি মার সাথে দেখা করি। মা কিছু কাজ দিল। কিছুক্ষণ পর নীলার সাথে দেখা। দেখলাম নীলা নতুন করে লিপস্টিক দিয়েছে। আর আমার দিকে তাকিয়ে মুচকি হাসে। সেই হাসিটা কেন জানি সবকিছুর ঊর্ধ্বে। আমি সোফায় এসে বসলাম। ভাগিনার সাথে মজা করতে লাগলাম। আমার আব্বুরা দুই ভাই। তানহার বড় ভাই এসেছে বিয়েতে। সে আমার থেকে বড়, কিন্তু এখনো বিয়ে করে নাই। আমার কাছে এসে বলল, তার নাম রিয়ান। আমি রিয়ান ভাই বলে ডাকি। রিয়ান, ছোট ভাই, কি অবস্থা, পড়ালেখা কেমন চলছে? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো। পড়ালেখা মোটামুটি। রিয়ান, মোটামুটি না, আরো ভালো হওয়া চাই। ওকে ভাই। রিয়ান ভাই আমার কানে কানে এসে বলল। রিয়ান, বাড়ির মধ্যে দেখি ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা বেশি। ভাই, অধিকাংশ আপুর বান্ধবী, আর আমরা 1 মাস হয়েছে এই এলাকায় আসছি। তাই আপুর অনেক প্রতিবেশী বান্ধবী হয়ে যায়। এই আর কি? রিয়ান, তো কাউকে পছন্দ হয় না? ভাই, এরা সবাই আমার থেকে বড়। তাদের কিছু বললে শুধু মাইর। রিয়ান, আরে ভাই, ভয় পাও কেন? কবি বলেছেন, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেবী, তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন। দেখি কাউকে পাই কিনা। রিয়ান, না, কেউ আছে নাকি? না। একটা জিনিস খেয়াল করলাম, রিয়ান ভাই এদিক ওদিক কাকে জানি খুঁজছে। একটু পর নীলা আমাদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। দেখলাম রিয়ান পাই লোভাতুর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। তাড়াতাড়ি পকেট থেকে একটা কাগজ বের করে আমাকে দিয়ে বলল, রিয়ান, ছোট ভাই এখন যে গায়ে হলুদের শাড়ি পরা একটা মেয়ে গেছে, তাকে দেখছ? দেখছি। রিয়ান, কে এটা চিনো? রিয়ান, কি হয় তোমাদের? তেমন কেউ না। তার নাম নীলা। রিয়ান, দেও তো কাগজটা। কাগজ দিলাম। কি জানি ঠিক করল, মনে হয় নাম লেখল। আবার দিয়ে বলল, রিয়ান, এই লেটারটা তাকে নিয়ে দিবা। কাকে? এই নীলা আপুকে? অসম্ভব ভাই। রিয়ান, কেন? উনিকে আপনাকে বলে নেই। উনি হলো এই এলাকার লিডার, মানে বর্ষ। তার কথায় এই এলাকা চলে। এমন কোনো ছেলে বিচাইরা পাবেন না তার হাতের মায়ের খাইছে না। আমিও একবার মায়ের খাইছি। এখন যদি ওনাকে আমি এই লেটার দিতে যাই, আমার আবার মায়ের খেতে হবে। ভাই, না অন্য কাউকে দিয়ে ট্রাই করেন। রিয়ান, ছোট ভাই বড় ভাইয়ের জন্য রিস্ক নিতেই হয়। প্লিজ একটু হেল্প করো ছোট ভাই। তারপরেও ভাই মায়ের খাইলে? রিয়ান, যা, তকে 2টা বেনশন খাওয়াবো। যে মায়ের দিব ভাই। 2টা কি 500 খেলে হবে না? বলি কি ভাই, অন্য কাউকে দেখেন ভালো লাগে কিনা। আর উনি তো আপনার থেকে বড়। রিয়ান, ধুর বেটা, বড় দিয়া কে কি করছে? বড়রাই তো বেশি রোমান্টিক হয়। ভাবলাম ঠিক আমার মতো। কিন্তু এত মেয়ে থাকতে নীলাকেই কেন ভালো লাগলো? আসলে নীলা অনেক সুন্দরী, হাঁটার স্টাইল ভালো, কথা বলে সম্পূর্ণ স্পষ্ট। সবচেয়ে বড় কথা হলো তার ভিতর এক অমৃত আছে, যেটা কিস করে হাড়ে হাড়ে টের পেয়েছি। বললাম, ওকে ভাই, দেখা যাক। 2টা বেনশন কিন্তু। রিয়ান, নো টেনশন। আর ছোট ভাই, তুমি তো জানি কারো লেটার দেখতে নাই। আমি আমার রুমে এসে বসে মোবাইল টিপতাছি।
দেখি নীলা রুমে প্রবেশ করছে খাবার নিয়ে। খাবার দিয়ে বলল, নীলা, শুন, রাত হয়ে যাচ্ছে, আমাকে বাসায় চলে যেতে হবে। আমি, আজকে থেকে যাও। নীলা, তোর সাথে থাকতে দিবি তাহলে? আমি, অসম্ভব। শুনো, তুমি আর আধ ঘন্টা পর ওই জায়গায় দেখা করবে। নীলা, রাত হয়ে যাচ্ছে। আমি, জরুরি বিষয়। নীলা, ওকে। নীলা চলে যায়। আধ ঘন্টা পর আমি ছাদে যাই। গিয়ে দেখি নীলা এসে বসে রয়েছে। আমি যাওয়ার সাথে সাথে বলল, নীলা, কি বলবি তাড়াতাড়ি বল। আমি পকেট থেকে চিঠিটা বের করে দিলাম। নীলা বলল, নীলা, এটা কি আমাকে দিচ্ছস কেন? আমি, আমার কাজিন দিয়েছে। নীলা, কি আছে এটাতে? আমি, জানি না, খুলে দেখো। নীলা, ওকে। নীলা পুরোটা পড়ল আর হাসতে লাগল। আমি বললাম, আমি, হাসো কেন? নীলা, তুই পড়ে দেখ কি লেখছে। আমি, না, তুমি পড়ো। তুমি পড়ো, পছন্দ হলে উত্তর দেও। আমি পড়তে পারবো না অন্যার চিঠি। নীলা, ভাবধর স্পর বলছি। আমি পড়তে লাগলাম। লিখেছে, প্রিয় নীলা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি রিয়ান, মুরাদের কাজিন। আর আমাকে ভয় পাবেন না, আমি সিম্পল একজন মানুষ। সবচেয়ে বড় কথা হলো তুমি কে? সরি, তুমি করে বলে ফেললাম। কোনো দেশ থেকে এসেছ? আমার মনে হয় তুমি এই পৃথিবীর মানুষ না। তুমি এমন এক গ্রহের মানুষ যেখানে শুধু রূপের চর্চা হয়। সত্যি কথাগুলো বলেই ফেলি। আসলে তোমাকে দেখার পর থেকে আমার জানি কি হয়েছে। তোমাকে ভুলতে পারছি না। এমন একটা মানুষ এখনো কিভাবে একা বাস করে? তোমার হাসি থেকে যেন মুক্ত জোরে। তুমি সত্যিই অপূর্ব। চিঠিটা পড়ার সময় ভাববে তুমি আমার স্মরণে আছো। আমি আমার কথা বলে দিলাম। আমি একজন সিম্পল মানুষ। আমি তোমাকে কখনো হতাশ করব না। আর কি বলবো? তোমার যদি আমার প্রতি বিন্দুমাত্র ইন্টারেস্ট থাকে, তাহলে প্লিজ চিঠির উত্তরে হ্যাঁ বলে দেও। মরে গেলেও তোমাকে ছেড়ে যাব না। আই প্রমিজ। ইতি, রিয়ান আহমেদ। আমি চিঠি পড়ে বললাম, আমি, ভালোই তো লেখলো, কি করবা এখন? নীলা, আমি কি বলবো তুই বল। আমি, দেখো, চিঠি তোমাকে দিয়েছে আমাকে নাট। বলছে তো বিন্দুমাত্র ইন্টারেস্ট থাকলে হ্যাঁ করে দিতা। তোমার সম্পূর্ণ ইচ্ছা। তুমি যদি হ্যাঁ বলো তাহলে কালকেই সে তোমাকে বিয়ে করে ফেলবে। আর আমি আরও 2 বছর। কেন জানি নিজেকে অনেক তুচ্ছ মনে হচ্ছে। তোমার সাথে দেখা হওয়ার পর শুধু ঝগড়া লেগেই আছে আমার। পারলাম না তোমার একটু প্রশংসা করতে। আমি তোমার যোগ্য না, বললাম দীর্ঘ এক শ্বাস ফেলে। আমি পকেট থেকে কলম বের করে দিয়ে বললাম, আমি, হ্যাঁ করে। নীলা ঠাস করে চড় মারল আমাকে। বলল, নীলা, আর একটা কথা বলবি? চড়াইয়া দাঁত সবগুলো ফালায় দিব। আমি, না। নীলা আমার হাত থেকে কলম নিয়ে চিঠির মধ্যে লেখল, ডোন্ট ইন্টারেস্টিং। লেখে বলল, নীলা, এটা নিয়ে তাকে দিবি। তর কাজিন না হলে এতক্ষণে সে হাসপাতাল থাকত। তাকে গিয়ে বলবি যেন আমার আশেপাশে না আসে। এই নীলা শুধু তর। বল নীলা, তুমি শুধু আমার। বল বলছি, বল। আমি, নীলা, তুমি শুধু আমার। নীলা, ঠিক আছে। আমাকে বাড়িতে দিয়ে আসবি না। আমি, আজকে থেকে যাও। নীলা, কোথায় থাকব? আমি, জ্যোৎস্নার কাছে থাকো। নীলা, এই বুদ্ধিটা আমার মাথায় আসে নাই।
দাঁড়া বাড়িতে ফোন করে বলে দেই। আমি নীলা ফোন করল। কথার স্টাইল দেখে বুঝলাম বাড়ি ফিরে যেতে হবে নীলাকে। নীলা এসে বলল, নীলা, নারে আজকে থাকা হবে না। আমি ওকে, তুমি নিচে গিয়ে রেডি হও, আমি আসছি। নীলা ওকে। নীলা চলে গেলে আমি রিয়ান ভাইয়ের সাথে দেখা করি। আমি চিঠি দিয়ে বললাম, আমি তাড়াতাড়ি 2টা বেসনের টাকা দেন। রিয়ান, আরে দাঁড়া দেখি কি লিখছে। রিয়ান ভাই খুলে দেখল। আমি বললাম, আমার গালের দিকে তাকান। রিয়ান ভাই আমার গালের দিকে তাকিয়ে বলল, রিয়ান, তরে দেখি আসলেই মারছে। তুই কাজ কর, 1 প্যাকেট বেনশন নিয়ে আসো, আজ রাতে দুজনে খাবো। আমি এতগুলো আব্বা দেখতে পারলে বাড়ি থেকে বের করে দিবে। রিয়ান ওকে, এই নে টাকা, আমার জন্য অন্তত একটা নিয়ে আয়। আমি ওকে। আমি চলে আসলাম। এসে নীলার সাথে দেখা করলাম। আমি চলো। মাকে বলছো? নীলা আমি আর নীলা একসাথে এক রিকশায় ওঠে নীলার বাসার সামনে নামলাম। আমি বললাম, তাহলে আমি যাই। নীলা, শুন, আমার প্রতি যদি তর বিন্দুমাত্র ইন্টারেস্ট থাকে তাহলে অন্য কোনো মেয়ের সাথে কথা বলিস না। আমি চলে আসলাম। একটা বেনশন খেয়ে আরেকটা কাজিনের জন্য নিয়ে আসলাম। রাতে দুজন একসাথে শুইলাম। রিয়ান ভাই বলল, রিয়ান ছোট ভাই, আমি নীলাকে পটিয়ে বিয়ে করে বাড়িতে নিয়ে যাব। দেখেন ভাই, আমাকে এসবের মধ্যে জড়িয়েন না। এই আপু যেই চর দিয়েছে দাঁত মনে একটা লড়তাছে। রিয়ান, তার চরও অনেক ভালো লাগবে আমার। ভাই পরে মাইর খাইলে আমি কোনো হেল্প করতে পারবো না। রিয়ান, তোরা মেয়েদের এত ভয় পাস? ভাই এটা গ্রাম না যে ছেলেদের দেখে মুখে ঘোমটা দিয়ে চলে যাবে। রিয়ান, দেখা যাবে। দেখেন। আমি ঘুমাই, অনেক ঘুমে ধরছে। আমি ঘুম থেকে উঠে দেখি রিয়ান ভাই এখনো ঘুমাচ্ছে। কে জানি দরজায় টোকা দিচ্ছে। আমি জিজ্ঞেস করলাম কে। ওপার থেকে বলল, আমি তানহা, দরজা খুলো। আমি বললাম 1/2 ঘন্টা পর। আর টোকা দেয় নাই। আমি ওয়াশরুমে গেলাম। বের হয়ে দেখি রিয়ান ভাই এখনো ঘুমাচ্ছে। রিয়ান ভাইয়ের ভবিষ্যতের চিন্তা করে আমার অনেক কষ্ট হচ্ছে। তার কপালে মনে হয় মাইর আছে। নীলাকে যদি আর কিছু বলে সে তাহলেই মাইর আছে তার কপালে। আমি আগেই কথা বলে আমার দোষ ভেঙে ফেলেছি। আমার উপর কোনো দোষ দিতে পারবে না। আমি রিয়ান ভাইকে ডাক দিয়ে নতুন কাপড় পরে ঘর থেকে বের হলাম। টেবিলে গিয়ে বসলাম। ওমা কেউ খাবার দিচ্ছে না। সবাই যার যার কাজে ব্যস্ত। আমার দিকে কেউ তাকাচ্ছেও না। নীলাও আসে নাই। হঠাৎ কোথা থেকে জানি তানহা আমার জন্য খাবার নিয়ে আসলো। ধন্যবাদ তানহা, আমি এটা এমনিতেই করতাম। তুমি এত কম কথা বলো কেন? আমি মনে মনে ভাবতাছি এখন যদি নীলা আপু দেখে ফেলে তাহলে শেষ আমি। মায়ের খেতে খেতে যান শেষ, তারপর আবার তাকে হারিয়ে ফেলব। আমি প্লেটের মধ্যে খাবার নিলাম, চলে আসব রুমে। টেবিল থেকে উঠলাম। তানহা আমার হাত ধরে ফেলল। বলল, তানহা, কোথায় যাও? আমি রুমে। তানহা, এখানে বসে খাও। তানহা আমার হাত ধরে জোর করে টেবিলে বসালো। আমি এদিক ওদিক তাকিয়ে দেখলাম নীলা দেখেছে নাকি। যেটা ভাবছিলাম সেটাই। নীলা দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কাহিনী দেখছে। তার মুখ কালো। আমি তানহাকে বললাম পানি আনতে। তানহা চলে গেল পানি আনতে।
আমি নীলার দিকে 2 হাত নত করে মাফ চাইলাম, কিন্তু নীলা মাথা নাড়িয়ে চলে যায়। আমি টেনশনে পড়ে গেলাম, আপু বোধহয় আমার উপর রাগ করছে। আমাকে মারলে অসুবিধা নেই, কিন্তু কথা না বললে অন্তর জ্বলে যাবে। সব দোষ তানহার, সে যে কেন আমার পিছে আসে। আমি বুঝতে পারছি তানহা আমাকে পছন্দ করে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে, তারও বিয়ে ঠিক হয়ে গেছে আর আমি ও বড় আপুকে পেয়ে গেছি। মন চাচ্ছে তানহাকে ইচ্ছেমতো বকা দিতে। তানহা এসে বলল, তানহা, এই নেও পানি। আবার ভাবলাম না, তার কয়েকদিন পরে বিয়ে, তাকে কষ্ট দেওয়া ঠিক হবে না। আবার যদি বদদোয়া দেয়। আমি হেসে বললাম, আমি থ্যাঙ্কস। আমি যতক্ষণ খেলাম তানহা আমাকে এটা ওটা দিয়ে হেল্প করল। আমি খাওয়া দাওয়া করে চলে আসলাম, নীলাকে খুঁজতাছি। বাসায় পেলাম না। তার মানে সাদে। সাদে যাব। গেলাম সাদে। সাদে গিয়ে দেখি নীলা আর আমার আপু, চাঁদনি আপু, জ্যোৎস্না আপু, আরও কয়েকজন। আমি এক কোনায় বসে রইলাম। তারা সবাই সেজেগুজে বসে আড্ডা দিচ্ছে। চাঁদনি আপু আমাকে ডাক দিয়ে বলল, চাঁদনি, এই পিচ্চি আমাদের ছবি তুলত। কি আমাকে পিচ্চি বলল? কিছুই করার নেই, এখানে সবাই আমার বড়। তারপরেও আমি রিয়েক্ট করে বললাম, আপু আমি পিচ্চি না, আমার বয়স 24, প্রায় আপনার সমান। নীলা আপু বললে মানায়। আপনি না। চাঁদনি, তারপরেও তুই পিচ্চি। আপু তর বান্ধবীটাকে কিছু শিক্ষাতে পারিস না? তাসফিয়া, এই চাঁদনি বাদ দে তো, এখন ছবি তুল। আমি আপুর মোবাইল দিয়ে তাদের ছবি তুললাম একসাথে। নীলার মুখে কোনো হাসি নাই। নীলা এখনো রাগ করে আছে। আমি ছবি তুলে চলে আসলাম। আবার এক কোনায় এসে দাঁড়ালাম আর চোখে নীলার দিকে তাকাচ্ছি। সবাই চলে যেত তাহলে মাফ চাইতাম। দেখলাম রিয়ান ভাই আসছে। রিয়ান, কিরে সাদে কি করস? আমি, হাওয়া খেতে। রিয়ান, না, হাওয়া নাকি অন্য কিছু? আমি, আরে না। রিয়ান, ছোট ভাই, তোমাদের এখান দিয়ে টাটকা ফুল পাওয়া যায়? আমি জানতাম না। একটা লাল গোলাপ ফুল বের করে দেখালো। আমি ভাবতে লাগলাম এমন সময় ফুল। ফুল দিয়ে কি করবে? কাউকে প্রপোজ করবে নিশ্চয়, নীলাকে। হায়রে আমার কপাল। এখন যদি নীলা অ্যাকসেপ্ট করে ফেলে, তারপর আমি কি করব? রিয়ান ভাই বলল। রিয়ান, ছোট ভাই, অসাধ্য সাধনটা ফেলি। আমি, জান দেখেন, অনেক কষ্টে হাসার চেষ্টা করলাম। রিয়ান ভাই তাদের সামনে গিয়ে নীলা আপু বলে ডাক দিল। নীলা আপু রিয়ান ভাইয়ের কাছে আসল। রিয়ান ভাই বসে তাকে প্রপোজ করল। নীলা খুশিতে মুখ ঢেকে ফেলে। রিয়ান ভাইয়ের হাত থেকে নীলা ফুল নেয় হাসি মুখে, আর ধন্যবাদ দেয়। আমার ভিতরটা জ্বলে যাচ্ছে। সামান্য তানহার সাথে কথা বলাতে আমাকে এত বড় শাস্তি দিচ্ছে। নীলা আর রিয়ান ভাই সাদের অন্য আরেক কোনায় চলে যায়। গিয়ে তারা দুজনে হাসতে হাসতে কথা বলছে। এদিকে কষ্টে আমার চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। তার মানে কি নীলা আমাকে ছেড়ে দিয়েছে? এটা অসম্ভব, আমরা দুজন একই সাথে কিস করেছি, এত তাড়াতাড়ি নীলা এগুলো ভুলে গেল। আমার মনে হচ্ছে নীলা আসলেই আমাকে ছেড়ে দিয়েছে, না হলে প্রপোজ অ্যাকসেপ্ট করত না। যাই হোক, যা হওয়ার হয়ে গেছে। কষ্টে আমার চোখ থেকে আরেক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। চাঁদনি আপু এসে বলল, চাঁদনি, এই তুই দেখি কাঁদছত। আমি, কোথায়? চাঁদনি, মিথ্যা বলিস কেন? দেখ তোর চোখে পানি। আমি, আসলে হয়েছে, আজকে তো আপু আমাদের ছেড়ে চলে যাবে অন্যের ঘরে। আমরা আর সেই ঝগড়া করতে পারবো না। সেই আগের দিনগুলো হারিয়ে যাবে। চাঁদনি,
তোর বোকা, সেজন্যই তোকে আমি পিচ্ছি বলি। এতে কাদার কি আছে? আমি চাঁদনি, আমি ভাবছিলাম তোকে পিচ্ছি বলাতে তুই কাঁদছস। তুই না অনেক কিউট। তুই যদি আমার সমান কিংবা আমার থেকে বড় হইতি, তাহলে এতদিনে তোকে আমি বিয়ে করে ফেলতাম। আমি চাঁদনি, কাঁদিস না। তারা সবাই চলে যাচ্ছে। তাসফিয়া নীলাকে ডাক দিয়ে বলল, তাসফিয়া, কিরে নীলা, যাবি নাকি সারাদিন এখানেই কাটিয়ে দিবি? নীলা, আসছিট। দাঁড়া। দেখলাম নীলা আপু নাম্বার নিল। এসব করার কি দরকার ছিল? তারা সবাই চলে যায়, আমিও চলে আসি। এসে নিজের রুমে কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকি। আর চোখ থেকে পানি পড়ছে। কিছুক্ষণ পর সবাই সেন্টারে চলে যায়। আমার যাওয়ার কোনো নাম নাই। এখন যদি নীলা আমার থাকতো তাহলে ঠিকই আমাকে ডেকে নিয়ে যেত। আমি উঠে রেডি হয়ে গোসল করে নতুন কাপড় পরে রেডি হলাম। আয়নার সামনে দাঁড়িয়ে দেখি আমার চোখ ফোলা। সেটা না বুঝার জন্য একটা সানগ্লাস নিলাম। আমিও সেন্টারে চলে গেলাম। আমি দেখলাম আমিই লাস্ট। গেলে মার কাছে বকা খাই দেরি করে যাওয়ার জন্য। দেখি নীলা আপু সবার সাথে ছবি তুলছে। নীলা আপু সে সাজ দিয়েছে। এমনিতেই নীলা আপু অনেক সুন্দরী, তার উপর আবার সাজ। মোট কথা বিয়ে বাড়ির সবার থেকে উপরে। কিন্তু তার উপর আমার কোনো অধিকার নেই। নিজেকে একলা মনে হচ্ছে। আমি এক জায়গায় গিয়ে বসলাম। দেখি নীলা আপু রিয়ান ভাই এর সাথে ছবি তুলছে। আমি মুখ ফিরিয়ে নিলাম। ভালো লাগছে না এগুলো। কিছুক্ষণ পর কে জানি ডাক দিল, মনে হচ্ছে নীলা আপু। নীলা, কিরে আমার সাথে ছবি তুলবি না? আমার কি দরকার রিয়ান ভাই এর কাছে যান। নীলা, তাহলে সেটাই করি। আমি ওঠে আমার আপুর সাথে কতগুলো পিক নিলাম। অন্য কারো সাথে না। বিয়ের কাজ ভালোভাবে সম্পূর্ণ হয়। বরের বাড়ি থেকে অনেক মেয়ে আসে, তারাও নীলা আপুর উপরে যেতে পারে নাই। আমি ভালো করে খেয়াল করে দেখলাম সবার, আর চোখ নিলাম আপুর দিকে। আমি যদি নীলার থাকতাম তাহলে তাকে জীবনেও এই সাজ দিতে দিতাম না। এদিকে রিয়ান ভাইয়ের অহংকারের শেষ নাই। বিয়ে সম্পন্ন হলে আমি চলে আসি। এসে চুপচাপ রুমে বসে থাকি। একটু পর তানহা আসলো। এসেই আমাকে জড়িয়ে ধরল। তানহা বলল, তানহা, মুরাদ, আমি তোমাকে ভালোবাসি। আমি ভাবলাম মেয়েটাকে কাঁদিয়ে লাভ নাই, শেষমেশ একটু সান্ত্বনা দেয়া যায়। তানহা, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। তোমাকে যেখানে বিয়ে হোক না কেন তুমি অনেক হ্যাপি থাকবা। তানহা, কাছে থাকতে কষ্ট হলেও আমি অনেক সুখী থাকতাম। আমি জানি, কিন্তু তানহা অনেক দেরি হয়ে গেছে। তুমিও বিয়ে থেকে ফিরে আসতে পারবে না, আর আমার পক্ষেও সম্ভব না। তানহা, ওকে, তুমি বলো আমার বিয়েতে যাবা। জান চলে গেলেও আমি তোমার বিয়েতে যাব। তানহা, তোমাকে যদি এভাবে ধরে রাখতে পারতাম। ভাইকে দেখছেন, আমাকে ছেড়ে বলল। সেন্টার থেকে আসে নাই? তানহা, না। তোমরা আজকে চলে যাবা? তানহা, এসে পড়বে। তানহা, ওকে, আমি যাই। তানহা চলে যায়। আমি শুয়ে মোবাইল টিপছি। এমন সময় রিয়ান ভাই ঘরে ঢুকল। রিয়ান ভাই এর যে অবস্থা, আমি নিশ্চিত গন্ধলায় খেয়ে এসেছে। আমি বললাম, ভাই, আপনার এই অবস্থা কেন? রিয়ান, ছোট ভাই, তোর কথা শোনা উচিত ছিল। এই মেয়েটা একটা ডাইনি। আমাকে ফোন দিয়ে বলল যাইতে। আমি ভাবছিলাম আমরা ঘুরতে যাব।
গিয়ে দেখি মেয়েটা আর অনেক ছেলে মেয়ে নিয়ে দাঁড়িয়ে আছে। তারপর আমাকে গন্ধলায় দিল। ছোট ভাই, তর কথা উচিত ছিল। আমি আর এক মুহূর্ত এখানে থাকব না। আমাকে বলে আরেকবার এই এলাকায় দেখে তাহলে আমার পা ভেঙে ফেলবে। রিয়ান ভাই, আমি আপনাকে প্রথমেই বলেছিলাম। রিয়ান, হুম। রিয়ান ভাই তাড়াতাড়ি রেডি হয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আস্তে আস্তে সব মানুষ চলে যায়। আমিও ঘুমিয়ে গেলাম। কেমন যেন একা একা লাগছে। নীলারও কোনো খোঁজ নাই। আমি ঘুমিয়ে গেলাম। সকালে নীলার ডাকে ঘুম ভাঙল। আমি চোখ খুলে দেখি নীলা। নীলা, ওঠোস না। আর কত ঘুমাবি? তুমি এখানে কেন? নীলা, এতে অবাক হওয়ার কি আছে? আমি তো ভাবছিলাম তুমি রিয়ান ভাই এর সাথে চলে গেছ। নীলা, এই ভাইকে এমন ধোলায় দিয়েছি, আর এই ঢাকা শহরের নাম মুখে নিবে না। তারপরেও তুমি এখান থেকে চলে যাও। নীলা, কেন? গতকালের কথা মনে আছে? নীলা, আমি রাত্রে বললাম কোনো মেয়ের সাথে কথা না বলতে। আর তুই সকালেই কি সুন্দর করে কথা বলছত, যেমন জামাই বউ। ওকে, দোষটা আমার ছিল। সাথে সাথে মাফও চাইলাম। আর বাসার সবাই কাজে ব্যস্ত ছিল। তানহা আমাকে জাস্ট হেল্প করেছে। নীলা, আর তুমি আমাকে এত বড় শাস্তি দিলা। নীলা, শুন, আমি জানি তোরও অনেক কষ্ট লাগছে, কিন্তু তোর থেকে আমার আরও অনেক বেশি কষ্ট লেগেছে। এখন বল, অন্য কোনো মেয়ের সাথে কথা বলবি? নাট। নীলা, এখন ওঠ। আমার হাত ধরে টান দেও। নীলা আমার হাত ধরে টান দিল। আমি উঠে গেলাম। তাড়াতাড়ি নাস্তা খেতে আয়। আমি ফ্রেশ হয়ে গেলাম নাস্তা খেতে। নাস্তা সেরে রুমে এসে পড়াতে বসলাম। আমি পড়তেছি। নীলা এসে বলল, নীলা, তোর মোবাইলটা দে। বালিশের নিচে। নীলা মোবাইল ধরে বলল, নীলা, লক কি? তোমার নাম। নীলা, আমার নামে লক দিছত কেন? কারণ তুমি আমার জান। নীলা, হুম। আমি আবার পড়াত মনোযোগ দিলাম। নীলা অনেকক্ষণ আমার মোবাইল টিপল। আমার পড়া শেষ হলে আমি চেয়ার থেকে উঠলাম। নীলা বলল, নীলা, পড়া শেষ? হুম। নীলা, কি পড়ছত দেখি? আরে ওসব তুমি বুঝবা না। নীলা, বুঝবো না মানে? দে, তোর বই দে। আমি বই দিলাম। এই ফাঁকে বিছানায় শুয়ে পড়লাম। নীলা আমার পাশে এসে বসল। কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করল। আমি একটাও পারি নাই। আমি বললাম, তুমি এসব প্রশ্ন কোথা থেকে জিজ্ঞেস করছো? নীলা, এসব তো বেসিক নলেজ। তুই তো জানস না আমি ভার্সিটি পুরো শেষ করেছি। তারপরেই বিয়ে টিয়ে। নীলা, এটা লাস্ট প্রশ্ন। এটা না পারলে তোকে এমন মাইর দিব, তুই চিন্তাও করতে পারবি না। ওকে বলো। নীলা প্রশ্ন করল। আমি এটার উত্তর দিতে পারলাম না। নীলা বালিশ নিল আমাকে মারার জন্য। নীলা আমাকে 2টা বাড়ি দিল। 3 নাম্বারটা দেয়ার জন্য বালিশ উপড়ে তুলল। আমি হাত ধরে টান দিয়ে আমার বুকের উপর শুয়ে দিলাম। নীলার শ্বাস আমার নাকে লাগছে। আমি আস্তে আস্তে নীলার ঠোঁটে আমার ঠোঁট লাগিয়ে দিলাম। নীলা আস্তে আমার উপরে উঠতে থাকে। ঠোঁটের সাথে ঠোঁট লাগাইলে হয়ে যায় না। এর ভিতর আরও অনেক কাজ থাকে, সেগুলো ব্যাখ্যা করলাম না। মার ডাক কানে আসছে। মা, নীলা, নীলা, এই মুরাদ, নীলা, তোর এখানে।
আওয়াজ শুনে নীলা সাথে দাঁড়িয়ে যায় বই নিয়ে। আমি বললাম, হ্যাঁ মা। নীলা আপু এখানে। মা ঘরে ঢুকে বলল, মা, এই বদমাইশটার এখানে তুমি কি করো? নীলা, কিছু না মা। সরি আন্টি, তার পড়াটা দেখছিলাম। মা, তুমি তার পড়া বুঝো? তাহলে তাকে একটু দেখাও। নীলা, ওকে আন্টি। মা চলে যায়। আমি নীলাকে আবার ধরলাম। নীলা বলল, নীলা, ছাড় ছাড় বলছি। একটুর জন্য তর মা দেখে নাই। আমি ছেড়ে দিলাম। নীলা আবার বলল, নীলা, কিরে আমাকে বিয়ে করবি না? আমি, কেন নয়? নীলা, কবে আমি বুড়ি হয়ে গেলে? আমি, না এখন কি করে করব? আমার তো চাকরি নাই। নীলা, তুই শুধু বল, তুই রাজি কিনা? আমি, কোনো চিন্তা না করেই। নীলা, আমি তর মা বাবার সাথে কথা বলে তোকে 1 মাসের মধ্যে বিয়ে করতাছি। আমি, এত তাড়াতাড়ি? নীলা, আমি যাই। নীলা চলে যায়। আমি দিলাম এক ঘুম। নীলার মাথায় হাজারো চিন্তা। মুরাদকে তাড়াতাড়ি বিয়ে করতে হবে। সামনে নির্বাচন, তাড়াতাড়ি নির্বাচনে দাঁড়াতে হবে। নীলা বাসায় গিয়ে তার মাকে বিয়ের কথা বলল। তার মা খুশি হল। বলল বাবাকে বলবে। এখন দরকার মুরাদের বাবা মাকে। নীলা পরদিন মুরাদের মার সাথে দেখা করল। মুরাদের মাকে বলল, নীলা আন্টি, আমি যদি আপনাদের সাথে সারা জীবনের জন্য থাকি তাহলে অসুবিধা হবে? আন্টি, না। খুশি হয়ে বলল নীলা, আন্টি, মুরাদকে আমার অনেক ভালো লাগে। আন্টি, সত্যি? আমি তো বিশ্বাসই করতে পারছি না। এই বদমাইশটাকে কিভাবে তোমার পছন্দ হলো? নীলা, সে অনেক ভদ্র। আন্টি, মুরাদ কি বলছে? সে রাজি। নীলা, লজ্জায় মাথা নিচু করল। আন্টি, তাহলে তোমার মা বাবাকে কবে নিয়ে আসবা? নীলা, আপনি যেদিন বলেন। আন্টি, সামনে শুক্রবার নিয়ে এসো। নীলা, ওকে আন্টি। নীলা আমাকে বলছে সামনে শুক্রবার যে তার বাবা মা আসবে। ঠিকই শুক্রবার তাদের মা বাবা আসলো। তারা অনেকক্ষণ কথা বলল। কারণ আমি বিয়েতে রাজি, নীলাও রাজি। বিয়ের তারিখ ঠিক হইছে। যেহেতু আগে বিয়ে নিয়ে ঝামেলা হয়েছে আর মেয়ের বয়স বেশি, তাই প্রতিবেশের 5 কথা না শোনার জন্য বাবা সিদ্ধান্ত নিল এত আয়োজন না করে বাসার মধ্যে বিয়ে দেয়া হবে। আমাদের বিয়ে ঠিক হয় 1 সপ্তাহ পর। আমার মনের ভিতর কেমন জানি করছে। মনে হচ্ছে কোথাও জানি ভুল হচ্ছে। নীলাও কেন জানি আগের মতো আমার সাথে বেশি কথা বলে না। জিজ্ঞেস করলে বলে বিয়ের কাজে ব্যস্ত। আমি ভাবলাম হতে পারে। যাই হোক, বিয়ের দিন আসে, বিয়ে হয়। নীলাকে যেভাবে সাজানো হয়েছে, মন চাইবে শুধু তাকিয়ে থাকতে। আমার কেমন জানি লাগছে, কারণ নীলার শেষ কয়েকদিনের আচরণ ভালো লাগে নাই। নীলাকে আমার বাড়িতে নিয়ে আসা হলো। আমার রুমে নিয়ে বসানো হলো। আমি কেমন জানি লজ্জা বোধ করছি। আপু আর দুলাভাই ধাক্কা দিয়ে বাসর ঘরের ভিতর প্রবেশ করালো। আমি ঢুকে নীলার দিকে তাকিয়ে যা দেখলাম তা বিশ্বাস করার মতো না। দেখি নীলা সিগারেট টানছে। নীলা বলল, নীলা, জামাই বাবু কি খবর? সামনে ইলেকশন, ভোট কিন্তু আমাকে দিতেই হবে। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। সমাপ্ত।